আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 141তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 141তম ক্লাস। আমাদের এই রোগীলিপিকরণ সহজের 119তম ক্লাস থেকে হাতে কলমে রোগীলিপি কাজ চলছে 119 থেকে। আজকে 141তম ক্লাস। গত কয়েকদিনে আমার ডাক্তাররা আমার বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছেন। তার মধ্যে আমার 11টি সমস্যা উল্লেখ করা হয়েছে। এই 11টি সমস্যার পরবর্তীতে পিপাসা, জিহ্বা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমার এই 141তম ক্লাসে আজকে আমার সাথে আমার ডাক্তার আছেন ডাক্তার আব্দুর রহমান সজীব। উনি আবার আমার এই যে গত কয়েকদিন ডাক্তাররা রোগীলিপি করছিলেন, প্যাথোলজিক্যাল যে কাগজপত্রগুলো আমি নিয়ে আসলাম, এই যে রিপোর্ট পত্র, এই রিপোর্ট পত্রগুলো দেখা হয়নি। উনি আবার আজকে আমার রিপোর্টগুলো দেখবেন, কি কি টেস্ট করলাম, কি রিপোর্ট তা দেখবেন। অডিয়েন্স, এখানে আমার কি ফাইল আছে কি নাই, কি রিপোর্ট করেছে কি করে নাই, তার চেয়ে বড় বিষয় হলো আমরা যখন রোগী দেখি, আমরা যখন চেম্বারে রোগী দেখি, এখন রোগীরা ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে চেম্বারে এসে এখন আর সমস্যার কথা বলে না। ফাইলটা সামনে রেখে জিজ্ঞাসা বলে আমার কি সমস্যা, আমার ট্রিটমেন্ট দেন। এখন আর তার নিজের সমস্যা বলতে রাজি না, বলে যে এই আমার ফাইল, আমার ট্রিটমেন্ট দেন। আজকে যে আলোচনাগুলি চলবে, এই আলোচনা দেখার পরে অনেকে লিখবেন বা বলবেন যে আমরা ট্রিটমেন্ট করব, ট্রিট দ্য পেশেন্ট, কোন রোগের নয়, এ কথা বলবেন তো? আপনারা ট্রিটমেন্ট দেন রোগীর মনের লক্ষণ নিয়ে, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, পরিবেশ, মায়াজম সব মিলিয়ে ট্রিটমেন্ট দেন। আমরা ট্রিটমেন্ট দেই, কিন্তু রোগী যখন ফাইলটা এনে আমার চেম্বারে টেবিলে রাখে, তখন যখন বলে যে আমার ফাইলে কি সমস্যা, এটুকু আমাদের জানতে হবে রোগীর সমস্যাটি কি, রোগের অবস্থা কি, কোন দিকে যাচ্ছে, তার পরিণতিটা কি হবে, তার পত্র তথ্য কি, এইগুলা দেখার জন্য, রোগের গ্রেড বোঝার জন্য এই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আমাদের জানা জরুরি। রোগীর কনফিডেন্স লেভেলটা বৃদ্ধির জন্য হলো এই রিপোর্টগুলো আমাদের দেখতে হবে। যার ফলে এই গত কয়েকদিন যে আমি আমার যে সমস্যাগুলো বলেছি, এই সমস্যাগুলির আলোকে যেই রিপোর্টগুলি করা প্রয়োজন, সেই রিপোর্টগুলো নিয়ে আজকে আমার এই ডাক্তার সাহেব কথা বলবেন।
আমার এই ডাক্তার সাহেব আমার এই রোগের কি কি রিপোর্ট করা প্রয়োজন ছিল বা আমি কি কি রিপোর্ট করেছি এই বিষয় নিয়ে উনি কথা বলবেন। আপনারা তৈরি হন। এই ক্লাস আজকে প্রয়োজন হলে একটু বেশি সময় পার করব, আর আপনারা যেহেতু আমাদের সময় 10টা পর্যন্ত, প্রয়োজন হলে আরো আধা ঘন্টা বাড়িয়ে দেব আমাদের যতটুকু টার্গেট যেন কাজ করতে পারি। এই ফাঁকে আপনারা সকলে আপনাদের নিজস্ব আইডি থেকে ক্লাসটি শেয়ার দিয়ে দেন, অন্যরা যেন দেখতে পারে। জি স্যার, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। আপনাকে একটু স্মরণ করে দিচ্ছি আমি। আমার 1 নম্বরের সমস্যা হলো মাথা ব্যথা। অডিয়েন্স আপনারা সকলেই জানেন 1 নম্বরে মাথা ব্যথা, 2 নম্বরে অশ্বের সমস্যা, 3 নম্বরে হাঁপানি, 4 নম্বরে জন্ডিস, 5 নম্বরে কাশি, 6 নম্বরে কানের পোজ, 7 নম্বরে নাকে পলিপ, 8 নম্বরে দাঁত, 9 নম্বরে একজিমা, 10 নম্বরে বাত ব্যথা, 11 নম্বরে পুনঃ পুনঃ প্রস্রাব। আমার এই সমস্যার আলোকে এখানে রিপোর্ট পত্র যা আছে তো আছেই। এখন আপনি কি করবেন, কোত্থেকে শুরু করবেন, আপনার কাজ। এবার আপনি শুরু করতে পারেন। জি ধন্যবাদ। তো যারা লাইভে শুনছেন, আমাদের যে রোগী, এই রোগীর সর্বমোট 11টি সমস্যা ছিল। আমার পূর্ববর্তী ডাক্তাররা ওনার পর্যায়ক্রমে কেস হিস্ট্রি নিয়েছেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, যে আমরা ওনার বিভিন্ন ইনভেস্টিগেশনগুলো আমরা দেখব, বা যেটা উনি করে নিয়ে আসছেন সেটা আমরা মিলিয়ে দেখব, আর যেটা করা নাই প্রয়োজন বোধে সেটা আমরা ওনাকে করার জন্য আমরা সেটা করব। এখানে বলে রাখতেছি যে একটা ইনভেস্টিগেশন 2টা উদ্দেশ্যে মূলত করা হয়ে থাকে, যেটা একটু আগে রোগী নিজেই বলেছেন, মানে আমাদের স্যার বলেছেন। অর্থাৎ একজন রোগী যখন আসবেন, আগে এরকম একটা ফাইল দিয়ে দিবেন যে আমরা বোঝার জন্য তার সমস্যাটা কি, এই একটা হতে পারে। শুধুমাত্র বোঝার জন্য কিন্তু না, এই যে আমরা যে বললাম যে এখন আমি আসলে যে হিস্ট্রি পেলাম যে ওনার 11টা রোগ, এই রোগগুলোর সাথে সাথে আমরা ওনার কিছু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন আমরা প্রয়োজন মতো আমরা দেব বা দিতে পারি। কিন্তু সবাই আসলে ভাবে কি যে না, ইনভেস্টিগেশন শুধুমাত্র অন্য যারা মানে প্যাথি থেকে যারা আসবে তারা শুধু নিয়ে আসবে, হোমিওপ্যাথিটা দেবো না, আমাদের প্রয়োজন হবে না। বিষয়টা কিন্তু এরকম না। কারণ একটা ইনভেস্টিগেশন আজকে ওনার ট্রিটমেন্ট যখন শুরু হবে, এখনকার ওনার সিচুয়েশনটা কি আছে সেই বর্তমান অবস্থাটা আমরা এখান থেকে দেখব, এবং আমার ট্রিটমেন্ট শুরু করার পর পরবর্তী যখন আমি ফলো আপ যাবো, তার কতটুকু প্রগনোসিস হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে নাকি আদৌ উন্নতি হয়নি, সেটা চেক করার জন্য, সেটা জানার জন্য কিন্তু আমরা পরবর্তীতে আবার যখন ফলো আপ ইনভেস্টিগেশন দেব, তখন দুইটা কিন্তু কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে আসলে রোগীটার কতটুকু উন্নতি হয়েছে। কারণ কি, অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগের ক্ষেত্রে রোগীর হয়তোবা যে শারীরিক যে কন্ডিশনটা, সেটা হয়তোবা তার ডেভেলপ নাও হতে পারে, অথবা খুব সামান্য হয়েছে, যেটা রোগী কিন্তু নিজের থেকে অনুভব করতে পারে না বা বুঝতে পারে না। কিন্তু তার যদি ভিতরে যে ইন্টারনাল যে কেমিক্যাল অর্গানিজম যে লেভেলগুলো থাকে, সেটা কিন্তু দেখা যায় তার কিন্তু ডেভেলপ হওয়া শুরু করেছে বা হচ্ছে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন ছাড়া বোঝার কিন্তু কোনো উপায় নেই যে তার আসলে উন্নতির দিকে যাচ্ছে নাকি একই অবস্থায় আছে নাকি আরো খারাপের দিকে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমাদের ইনভেস্টিগেশন গুলো খুবই জরুরি। তো আমরা দেখি, আমরা রোগীর কাছে যাচ্ছি যে পর্যায়ক্রমে ওনার প্রথম ছিল মাথা ব্যথা। তো আপনার মাথা ব্যথার জন্য আপনি কি কোনো এক্সরে বা সিটি স্ক্যান, এমআরআই জাতীয় কোনো পরীক্ষা কি করেছেন, বা আপনার যারা আগে ডাক্তার দেখিয়েছেন তারা কি এটা করতে দিয়েছিলেন? ওই তো ফাইল পত্র সাথে আছে আপনার। হ্যাঁ, ফাইলের মধ্যে আছে। তারপর আমি জিজ্ঞেস করছি আপনি করেছিলেন? হ্যাঁ, কিছু কিছু আমি সব বুঝি, সব কি আমার জানা, ডাক্তার লিখছে আমি করছি না। এখন তো রোগীরা সব আগে পড়াশোনা করে আসে, সব নিজেরা জেনে আসে। ডাক্তার যা দেখা যায় বেশি জানে, নেট থেকে ঘাটাঘাটি করে নিয়ে আসে। দেখা যাচ্ছে অনেক সময় তারাই বলে যে আমাকে এই টেস্টটা দেন, হ্যাঁ রোগীর এই রিপোর্ট আগে বলে দেয় যে আমার এই সমস্যা হয়েছে, বা আমাকে এটা দেখায় দেন, অথবা আমার এটা কতটুকু উন্নতি হবে কিনা। এই জন্য রোগীরা খুব ভালো পড়াশোনা করে। এটা আসলে ভালো একটা বিষয়। আচ্ছা, আমার তো মাথা ব্যথা তো সবাই জানেন। জি, মাথা ব্যথার বয়স হলো 10 বছর। জি জি জি। 10 বছর মাথা ব্যথার
এখানে যে রিপোর্ট যে কয়টা আছে জি আর কি কি রিপোর্ট করা দরকার বা কি সর্বমোট কি কি দরকার ছিল? এখানে আমরা দেখতেছি এটা আপনার হচ্ছে গিয়ে হাতের একটা এক্সরে আর একটা পায়ের এটা হচ্ছে কি কি টেস্টগুলো সব মিলে যে একটু এটা একটা পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের আপনি একটা এক্সরে, এটা মাথার না, এটাও পায়েরই। আচ্ছা মাথাটা তাহলে মনে করা নাই, যেহেতু আপনার 10 বছরের মাথা ব্যথা কখনো এক্সরে আছে নাকি? ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আমরা হয়তো আপনার প্রয়োজন বোধে প্রথমে আপনাকে একটা এক্সরে দেব, কারণ আমরা জানি যে মাথা ব্যথাটা আপনার যে কারণ ছিল ওখানে হয়তো বা ঠান্ডা থেকে এরকম একটা কারণ আমাদের ডক্টর হয়তো ফাইন্যান্স করেছিল, বা দীর্ঘমেয়াদী যখন হয় অল্পতে বৃষ্টিতে ভিজলে বা আপনার যে অতিরিক্ত গোসল করার কারণে ধুলাবালিতে অ্যালার্জির কারণে এরকম মাথা ব্যথাটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে একটা এক্সরে দেবো, যেটা আমরা পিএনএস, এই পিএনএসটা দিলে আপনার মোটামুটি হয়তো বা একটা ধারণা পাওয়া যেতে পারে যে মাথা ব্যথাটার উৎসটা কি। পরবর্তীতে প্রয়োজন মধ্যে আমরা হয়তো আর একটু যদি ভালো মতো জানার চেষ্টা করতে পারি, যেমন অনেক সময় দেখা যায় মাথায় যদি কোনো টিউমার থাকতে পারে, অথবা আমাদের যে টোটাল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনের যে বিভিন্ন মস্তিষ্কের ফ্লুইড গুলা থাকে, সেই ফ্লুইড গুলো হয়তো বা শুকিয়ে যেতে পারে। আপনি কি আমার মাথা ব্যথার ইনভেস্টিগেশন করছেন? জি জি, মাথা ব্যথা একটু লিখে ইনভেস্টিগেশন। দেন আমাদের জন্য, বই কলম আছে একটু বড় করে লেখেন মাথা ব্যথাটা, তাহলে অডিয়েন্সে দেখতে সহজ হবে। অডিয়েন্স কি বলেন? যদি স্যার যে একটা একটা করে আমাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে আমরা সবাই লিখে নিলাম। মাথা ব্যথার জন্য আমরা যেসব ইনভেস্টিগেশন গুলো আশা করতে পারি যে রোগী হয়তো নিয়ে আসবে, অথবা আমরা রোগীকে সাজেস্ট করতে পারি, প্রথমে হচ্ছে যে আমরা ডাউট করতে পারি যে তার যে ঠান্ডা জনিত সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আগে একটা এক্সরে দেব, যেটা নরমাল এবং সহজে রোগী করতে পারে বা বিয়ার করতে পারে খুব মানে চিপের মধ্যে। সেটা হচ্ছে এক্সরে পিএনএস। এটা অম্বিও বলে অথবা শুধু পিএনএস বললেও চলবে। এটা হচ্ছে কি আপনার প্যারা নেজাল সাইনাস, অর্থাৎ সাইনাসের কোনো সমস্যার কারণে যদি তার মাথা ব্যথাটা হয়ে থাকে, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মাইগ্রেন জাতীয় যে মাথা ব্যথাগুলো থাকে, একপার্শ্বিক মাথা ব্যথা, অথবা তার যদি দীর্ঘদিনের যে ক্রনিক যে মাথা ব্যথাটা থাকে, সেক্ষেত্রে হিস্ট্রি নিলে বা আমরা যদি ইনভেস্টিগেশন করি দেখা যাবে এই তার সাইনাসের সমস্যার কারণে মাথা ব্যথাটা হয়ে থাকে। এখন সাইনাসটা হচ্ছে কি, সাইনাস মূলত হচ্ছে কি যে শূন্যস্থান, অর্থাৎ ফাঁকা জায়গা। আমাদের মূলত মাথা এবং চেহারার আশেপাশে ভিতরে অনেকগুলো হাড়ের মাঝখানে ফাঁকা ফাঁকা অংশ থাকে, এগুলোকে বলা হয় সাইনাস। বিশেষ করে যেমন ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েড সাইনাস, যে নাকের এই পাশে যে ভিতরে হাড়ের ফাঁকা জায়গা, কপালের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এখানে আছে আমাদের ম্যাক্সিলারি যে সাইনাস গুলো। এখান থেকে যদি কোনো কারণে পানি জমে যায়, অনেক সময় ধুলা জমতে পারে, অতিরিক্ত ধুলার কারণে ভিতরে গিয়ে একটা আস্তরণ বা আবরণ ফেলে দেয় বা মিউকাস মেমব্রেনের মতো একটা পর্দা তৈরি করে, তখন কিন্তু এই মাথা ব্যথাটা রোগীর হতে পারে। তো এই জন্য আমরা সবসময় চাবো প্রথমে এই এক্সরে পিএনএসটা। এবং রিপোর্টের মধ্যে যেটা সাধারণত আসে, হয়তো অনেক সময় দেখা যায়, এবং এটা আমরা পরবর্তী রোগী আরেকটা যে সমস্যা আছে, যেমন নাকের পলিপ 7 নম্বরের সমস্যাটা ছিল, দেখা যায় যে মাথা ব্যথার সাথে পলিপের একটা পুরো মানে সরাসরি সংযোগ থাকার সম্ভাবনা অনেক বেশি, এবং দেখা যায় 99% ক্ষেত্রেই পাওয়া যাবে হয়তো রোগীর নাকের পলিপ আমরা পাবো, এবং অলরেডি এখানে দেখা যাচ্ছে রোগী বলছে তার নাকের পলিপ আছে। আছে কাজে পলিপের জন্য কিন্তু আমাদের এই এক্সরে পিএনএসটা লাগবে। এবং ওখানে দেখা যাবে আপনার পলিপটা অনেক সময় একটু ভুল হতে পারে, যেমন হয়তো নরমাল মাংস বৃদ্ধিও হতে পারে, আবার নাকের যে পর্দা আছে সেপ্টাম, এই সেপ্টাম একটু পাকা থাকতে পারে, সেটার কারণে অনেকে পলিপ ভুল করতে পারে। তো এটা কিন্তু এক্সরে করলে দেখা যায় অনেক সময় বলে যে ডিএনএস যেটাকে বলে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এই শব্দটা থাকতে পারে রিপোর্টের মধ্যে। অথবা দেখা যায় ম্যাক্সিমাম রিপোর্টের ক্ষেত্রে আমরা পাবো এইচআইটি হিট এরকম থাকতে পারে। এটা হচ্ছে গিয়ে আমাদের হাইপারট্রফি ইনফেরিয়র টার্মিনেটস, অর্থাৎ নাকের ভিতরের যে মাংসপেশির এখানে 3টা ছোট ছোট নরম একটু অংশ থাকে, উপরেরটাকে বলা হয় সুপেরিয়র টার্মিনেটস, মাঝখানটাকে বলা হয় মিডল টার্মিনেট, নিচেরটাকে বলা হয় ইনফেরিয়র টার্মিনেটস। দেখা যায় টার্মিনেট গুলো বৃদ্ধি হয়ে যায়। কাজে আমরা যদি এক্সরেটা কিন্তু দেখলে বুঝতে পারবো যে আসলে তার নাকের পলিপের কি অবস্থাটা আছে, আদৌ পলিপ আছে কিনা, অথবা তার যে মাথা ব্যথার যে কোনো সাইনাসের সমস্যার কারণে হতে পারে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিবে। আপনার তো মনে এই ধরনের সেটা করা হয়নি, অনেক আগে করছিলেন। আচ্ছা অসুবিধা নেই, আমরা প্রয়োজন বোধে আমরা ট্রিটমেন্ট শুরু করার সাথে সাথে আপনাকে হয়তো আমরা এই টেস্ট আবার করতে দিতে পারি, এটা আমাদের লাগবে। ঠিক আছে, হ্যাঁ লিখে দিলে কি করবো, যেহেতু ডাক্তার কাছে এসে পড়ছি, ডাক্তার যাহা বলিবে তাহা করিতে বাধ্য থাকিব। জি
ধন্যবাদ। কারণ রোগী যদি সহযোগিতা করে তার ডাক্তারের জন্য চিকিৎসা দিতে সুবিধা হয়। আচ্ছা, আর কি আর কি এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে না এখানে তেমন সমস্যা, বললেন এটা এক্সরে করতে হবে। জি একটা এক্সরে করতে হবে। আচ্ছা, একটা এক্সরে করতে হবে। এক্সরে রিপোর্টের মধ্যে কি আসছে? পিএনএস। এটা হলো এক্সরে। এক্সরে লিখতে গেলে এটা লিখবো, জি এক্সরে পিএনএস। রিপোর্টটা কি আসতে পারে? ডিএনএস আসতে পারে অথবা হিট আসতে পারে, এইচআইটি আসতে পারে, হিট আসতে পারে, অথবা ডেভিয়েশন নেজাল সেপ্টাম, ডেভিয়েটেড নাসাল সেপ্টাম, পর্দার অংশটা নেভার হয়তো লেফটে বাঁকা হতে পারে, রাইটে বাঁকা হয়ে যেতে পারে, সেপ্টামটা সরে যেতে পারে, মানে একটু এনলার্জ হয়ে বেঁকে যেতে বেঁকে যেতে পারে। হ্যাঁ, একটু বড় হয়ে আবার যদি কোনো মানে আঘাত টাকা যদি খায় সেক্ষেত্রে তো ব্রোকেন থাকতে পারে। এটা হতে পারে। আর হিট হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম আসে। হিটটা হতে পারে। জি, হিট মানে কি বলে? হাইপারট্রফি, হাইপারট্রফি, ইনফেরিয়র টার্মিনেস। অডিয়েন্স, এই হিট, এইচ আই টি, হিট। আচ্ছা, এই দুইটা আমি মনে রাখলাম, কারণ যেহেতু রোগী ভুগছে তো এগুলো মনে রাখতে হবে। আর কি এর পরবর্তীতে যদি আমরা একটু বেশি এই ধরনের এরকম সমস্যা হলো না, এখন আসলে কি দেখা যায় অনেক সময় যদি মাথায় যদি কোনো টিউমার থেকে থাকে, এটা কিন্তু যতই মাথা ব্যথা আগে যেমন ফাইন্ডিংসটা করতে হবে যে আসলে রোগীর ব্রেনে কোনো টিউমার আছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে এক্সরেতে অনেক সময় কভার মানে সাধারণত আসে না। সেক্ষেত্রে আমরা কিন্তু একটু আর একটু বড় ধরনের একটু ইনভেস্টিগেশন দিতে পারি, সেটা হচ্ছে সিটি স্ক্যান অথবা এমআরআই। স্যার আপনি এটা একটু মুছে ফেললে হবে। আচ্ছা, ওটা একটু বড় করে দেন, আমরা যেন বুঝতে পারি। কষ্ট করে লিখবেন, যদি লিখে রাখতে পারি তাহলে ভালো হয় না? 2 নাম্বার দেন, 2 নাম্বার। অডিয়েন্স, 2 নাম্বার। ওই যে স্যারের টাকা দরকার, 2 নাম্বার পারেন। 2 নাম্বার হচ্ছে গিয়ে সিটি স্ক্যান অথবা আমরা যদি এমআরআই দিতে পারি অফ ব্রেইন অথবা হেড। সিটি স্ক্যান, এমআরআই অফ ব্রেন, হেড। হেড একটা দিলেই হচ্ছে, দুইটা চলে আসবে। কারণ সিটি স্ক্যান এটা দেবো, এটা হচ্ছে আমাদের এটা রেডিওলজির একটা পার্ট। এটা হচ্ছে আপনার রে দিয়ে করা হয়। আর এটা হচ্ছে আরেকটু ভালো হচ্ছে, আরো সূক্ষ্ম হচ্ছে কি এমআরআই, যেটা হচ্ছে আপনার ম্যাগনেট দিয়ে করা হয়, ম্যাগনেটিক রেজোলিউশন অফ ইমেজিং। আর সিটি স্ক্যান হচ্ছে তো আমরা জানি যেটা রে দিয়ে করা হয়, অনেকে দেখা যায় রেতে ভালো আসে না। তো আসলে একটা সুবিধা থাকে। তো এটা হচ্ছে দাম বেশি, কিন্তু এই জন্য রিপোর্টটা ভালো হয় আর সূক্ষ্ম হয়। তো এই ক্ষেত্রে ব্রেন টিউমার যদি থাকে তাহলে এই রিপোর্টগুলোতে সহজেই ফাইন্ডিংস করা যাবে। এবং আমাদের আসলে কি এই ডক্টরদের ইনভেস্টিগেশনের কাজগুলো কিন্তু যারা প্যাথোলজিস্ট থাকেন, রেডিওলজিস্ট থাকেন, তারা কিন্তু আমাদের কাজগুলো সহজ করে দেন আমাদের চিকিৎসার জন্য অথবা রোগ ইনভেস্টিগেশন করার জন্য। কাজে এখানে কি ধরনের রিপোর্ট আসবে, কি ধরনের কমেন্টস আসবে, এটা তারা ওই সবকিছু দেখে বিচার বিশ্লেষণ করে এক্সপ্রেশন, ইমপ্রেশন অথবা কমেন্টসের মধ্যে উল্লেখ করে দিয়ে দেবে যে রোগীর আসলে টিউমার আছে কিনা অথবা নরমাল আছে কিনা, যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দিবে। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রোগীরাও কিন্তু এই কমেন্টস দেখে কিন্তু তারা বুঝতে পারে তার রোগের আসলে কি মানে কত কি সমস্যা হয়েছে বা কোথায় সমস্যাটা হয়েছে সেটা কিন্তু তারা বলে দিতে পারে। কাজে আমরা ডক্টর যারা আছে আমরাও কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই মানে কমেন্টস দেখলে কিন্তু বুঝতে পারবো। আর যদি নরমাল দেখা থাকে যে হ্যাঁ ইমপ্রেশন, নরমাল ফাইন্ডিংস, তাহলে বোঝা যাবে রোগীর আমাদের কোনো সমস্যা নাই, বড় ধরনের কোনো অসুবিধা থেকে রোগী কি করতেছে মানে ভুগবে না। তখন আমরা অন্য আবার চিন্তা ভাবনা করবো। তো এই জন্য আমাদের ইনভেস্টিগেশন গুলো খুব সুবিধা হবে। দেখা যাচ্ছে, দেখা যায়, আগে থেকেই দেখা যায়। অডিয়েন্স দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ জি। আর কি তাহলে আপনি কি করলেন? 1 মিনিট আগে দিলেন এক্সরে, জি, পিএনএস, পিএনএস। আর রিপোর্ট আসবে কি? ডি ডিএনএস হয়তো কোনো দিকে বাঁকা থাকতে পারে, লেফট দিকে রাইট দিকে চেপে মানে থাকতে পারে, সেপ্টাম বেরিয়ে গেছে বা বড় হয়ে গেছে এরকম। জি, অথবা যদি কোনো ব্রোকেন হয় আঘাতের কারণে সেক্ষেত্রে সেটা লেখা থাকবে ব্রোকেন। ব্রোকেন হলে থাকবে অথবা হিট থাকবে। জি। আর এগুলোর মধ্যে কি পাবো? এগুলোর ক্ষেত্রে যদি কোনো টিউমার থাকে অথবা যদি কোনো ফ্লুইডের কোনো সমস্যা থাকে অথবা যদি ব্রেনের অন্য কোথাও যদি কোনো যেমন ক্যান্সারের যদি লেভেলও থাকে, যে টিউমার নাই বাট তার কোনো ভিতর ক্যান্সারাস কোনো মেলিগনেন্সি যদি পাওয়া যায়, সেক্ষেত্রে কমেন্টসে এই ধরনের কথা উল্লেখ থাকবে। কোনো নার্ভের কমপ্লেইন কি চলে আসবে? সব চলে আসবে, হেড ব্রেন সব চলে আসবে। আমাদের টোটাল ব্রেনের ভিতরে যা যা আছে, কোন পার্টের কোন পোরশনের সমস্যা, সব এখানে কমেন্টে উল্লেখ করে দিলে যদি সমস্যা থাকে। যদি ব্রেনের নার্ভ টার্ভ যদি কোনো সমস্যা থাকে তাও হ্যাঁ, বলে দেবে। নার্ভ শুকিয়ে গিয়েছে, তারপরে যে ফ্লুইড কমে গিয়েছে
অথবা কোথাও টিউমার আছে অথবা টিউমার নাই, কোনো একটা জায়গায় কোনো একটা ক্যাভিটির অংশটি একটু গ্রোথ বেশি হয়েছে অথবা ওখানে কোনো অস্বাভাবিক সেল বাড়তেছে যেটা আমরা ম্যালিগনেন্সি বলি, সেটা উল্লেখ করে দিবে যে এখানে থাকবে ইমপ্রেশনে। আর যদি কোনো সমস্যা না থাকে সেখানে লেখা থাকবে নরমাল ফাইন্ডিংস। আমরা সেটা সবাই দেখলে বুঝতে পারছি কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে এত টাকা রিপোর্ট করে আসে, যখন দেখে নরমাল ফাইন্ডিংস তখন রোগীর অনেক মন খারাপ করে, শুধু শুধু করাইছে, কিছু পাওয়া যায়নি। মানে পাওয়া গেলে খুশি হইতে আর কি, পাইলে খুশি হইতে, এরকম একটা অবস্থা। তার যে ভালো যে সে যে সেভ হয়ে গেল, একটা শিওর হয়ে গেল, এটা জন্য হ্যাঁ কোনো আনন্দ কিন্তু নাই, মন খারাপ করে বলে কিছু পাওয়া যায়নি, এটা কোনো কথা হলো। ঠিক আছে, তার মানে টেস্ট করার পরে যখন রিপোর্ট পাওয়ার পর দেখলো সব নেগেটিভ, মানে মন খারাপ হয়ে গেল। তাহলে মন খারাপ বোঝাচ্ছে যে মনে থাকলে ভালো হবে, যেটা নার্ভ শুকে গেলে, যেটা টিউমার হলে কিছু পাইছি, সুবহানাল্লাহ, কিছু পাইলে খুশি হইতো। আচ্ছা, তাহলে কি করবো আমরা? এক্সরে গেল, তাহলে মাথা ব্যথার জন্য এক্সরে করবো, আবার সিটি যদি ওই লাইনে কিছু না পাই তাহলে আমরা সিটি স্ক্যান, প্রয়োজন বোধে আমরা এমআরআই দিতে পারি। আর একটু সিটি স্ক্যান করে একটু কষ্ট বেশি হবে, এমআরআই করব, এমআরআই আরো সূক্ষ্ম হবে আর ভালো হবে, এইটাই করবেন টেস্ট। আর কিছু প্রয়োজন বোধে। আর সাধারণত এগুলো হেডের জন্য দেওয়া হয়। আর একটা আছে ইজি পরীক্ষা আছে, তো সাধারণত বাচ্চাদের দেওয়া হয় বেশি, বড় মানুষদের খুব ঝামেলাযুক্ত না হলে সাধারণত দেওয়া হয় না। তারপর আমি লিখে দিচ্ছি। আর একটা পরীক্ষা হয় ব্রেনের 3 নাম্বার, সেটা হচ্ছে আমাদের ইইজি। এই পরীক্ষাটা হয়, এটাকে বলা হয় ইলেকট্রোএনসেফালোগ্রাম। ইলেকট্রোএনসেফালোগ্রাম এটা হচ্ছে ব্রেনের মানে মস্তিষ্কের পরীক্ষা। আমি উত্তর দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ভিডিও আবার দেখে নেব। আচ্ছা, আরেকটা পরীক্ষা হয় ব্রেনে সাধারণত, এটাতে কোনো সময় রিপোর্ট নিয়ে আসে। এই রিপোর্ট আসলে এটা একটা অনেক গ্রাফ থাকে, ভিতরে মস্তিষ্কের একটা কম্পিউটারে গ্রাফ উঠতে থাকে। তো গ্রাফ দেখলে আসলে যারা আমরা এই নিয়ে পড়াশোনা করবো তারা আসলে বুঝতে পারবো না। তো এই জন্য যারা ইএলজি করেন যেসব ডক্টররা, তারা এটা দেখে ওই মানে কি বলে রিডিংটা অ্যানালাইসিস করে তারা কমেন্ট দিয়ে দিবে যে রোগীর ব্রেনে কোনো সমস্যা আছে কিনা। আসলে এগুলো কি ধরনের হবে সেটা কমেন্টের উপরে আপনার নির্ভর করবে যে তার কোনো প্রবলেম আছে কিনা। তো জাস্ট আমি শুধু পরীক্ষাটার সাথে পরিচিত করার জন্য আপনাদের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইইজি, ইলেকট্রোএনসেফালোগ্রাম। এটাও ব্রেনের একটা পরীক্ষা, তবে এটা সাধারণত বেশি দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। এই পরীক্ষাটা খুব জরুরি, বিশেষ করে যেসব বাচ্চারা একটু অনেকটা অটিস্টিক টাইপের যারা হয়, যাদের নার্ভাস সিস্টেম গুলাতে কোনো ঝামেলা থাকে, তখন তাদের জন্য এই ইইজি পরীক্ষাটা করা হয়। জি, আপনার মাথা ব্যথার মোটামুটি ইনভেস্টিগেশন আলোচনা এখানে শেষ। মাথা ব্যথা শেষ? জি, মানে আর কোনো টেস্ট দরকার নেই না আপাতত। মানে এই টেস্ট লিখলাম কয়টা? প্রথম লিখলাম এক্সরে, পিএনএস। জি, তারপর দুইটার মধ্যে দুইটা, সিটি স্ক্যান একটা, এমআরআই একটা। ওই হয় সিটি স্ক্যান অথবা এমআরআই, যে কোনো একটা। আর ইইজি দরকার আছে কি? ইইজি আপনার দরকার নেই, বাট যদি অন্য কোনো পেশেন্ট থাকে এরকম মাথা ব্যথা, আমরা ইইজি পরীক্ষাটা আমার ওটা কাদের জন্য বুঝবো? সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে, এবং যারা একটু অ্যাবনরমাল, যাদের ব্রেন ডেভেলপ হচ্ছে না, অথবা যারা একটু কোনো মানে কি বলে যেসব বাচ্চারা অটিস্টিক টাইপের যে হয়, তাদের জন্য সাধারণত প্রতিবন্ধী ওদের ক্ষেত্রে জি ইইজি। ইইজি। তাহলে সাধারণত মাথা ব্যথার ক্ষেত্রে আমরা এক্সরে লিখতে পারি, এক্সরে, সিটি স্ক্যান বা এমআরআই। পিএনএস আর সিটি স্ক্যান অথবা এমআরআই, হেড বা ব্রেন, এমআরআই ব্রেন অবলিক হেড, যে কোনো একটা বাস এই লিখলে হয়ে যাবে। তাহলে আপাতত আমি টেস্ট করব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। এই পরবর্তীটা বলেন, এটা কি আমার ওই পলিপটাও সেরে যাবে একসাথে? হ্যাঁ হ্যাঁ, পলিপের সাথেও। তবে হ্যাঁ, তবে যেহেতু পলিপের প্রসঙ্গটা আসছে, পলিপের সাথে আমরা আরেকটু দিয়ে দেব, যেটা হচ্ছে কারণ পলিপটা কিন্তু যদি রোগীর কন্টিনিউ একটা অ্যালার্জি টেন্ডেন্সি থাকে, যেটা আমরা বলে থাকি যে প্রবণতা, যেটা অ্যালার্জিক প্রবণতা যদি থাকে, ঠান্ডা লাগা বা অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি হতে পারে, তারপর কোল্ড অ্যালার্জি হতে পারে, তারপরে খাবারের থেকে হতে পারে, মানে যে কোনো অ্যালার্জিক কন্ডিশন যদি হয়, এই কারণে আমরা সাথে অ্যালার্জির একটা ব্লাড পরীক্ষা দিয়ে দেব। এটা হচ্ছে পলিপের জন্য, যেহেতু পলিপটা মাথা ব্যথার সাথে রিলেটেড, সেজন্য আমি এখানে এটা উল্লেখ করে দিচ্ছি। পরবর্তীতে আমি পলিপটা আলোচনা করব না, কারণ পলিপের মধ্যে আমরা এক্সরে, পিএনএসটা দেব এবং সাথে একটা ব্লাডের পরীক্ষা দেব, যেটাকে আমরা বলি সিরাম আইজিই। এই
আইজি অ্যালার্জি অনেকে বলে, অ্যালার্জি লেভেল। সিরাম আইজিই এটা হচ্ছে ব্লাডের একটা পরীক্ষা, এটা মাধ্যমে এটা শরীরের অটো ইমিউনিটি একটা সিস্টেমের এই আইজিই অর্থাৎ অটো ইমিউনো এই যদি কোনো কারণে এর লেভেলটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু রোগীর এই কোনো কোনো ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে, একটা যে শরীরে অনেক সময় ইরাপশন হতে পারে, তার ডাস্ট অ্যালার্জি হবে, তার নাকে পলিপ হবে, এই কারণে পরবর্তী মাথা ব্যথা হবে, এগুলো সব এটার সাথে রিলেটেড। তো দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি ছাড়া অন্যপ্যাথি তারা বলে যে এই লেভেলটা বেড়ে গিয়েছে এই কারণে তার ওই সমস্যাটা হয়েছে। আসলে কিন্তু বিষয়টা এরকম না, রোগীর ওই টেন্ডেন্সি আছে অথবা তার সমস্যা হচ্ছে বিধায় কিন্তু মূলত এই লেভেলটা বেড়ে যায়। রোগী যখন সমস্যার কথা বলবে যে আমার এই সমস্যা, আমার ঠান্ডা লাগে, আমার ঘন ঘন হাঁচি হয়, আমার নাকে পলিপ আছে, তার যদি এই লেভেলটা আমরা করাই তখন অবশ্যই এই লেভেলটা বেশি বেড়ে যাবে। সাধারণত এটা 150 থেকে 300 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে। তো তার জি 150 থেকে এটা নরমাল রেঞ্জটা 30, তো 30 সাধারণত থাকে না, আমরা ধরুন 150 বলি, 150 এখান থেকে 350 পর্যন্ত। তবে এই রেঞ্জগুলো কিন্তু ল্যাব অনুযায়ী অথবা ডক্টর যিনি করবেন প্যাথোলজিস্ট তার কি বলে তার অনুযায়ী কিন্তু এটা একটু কম বেশি হয়। কোনো কোনো ল্যাবে এটাকে কম ধরে, কোনো কোনো ল্যাবে একটু বেশি ধরে, কারণ অনেক জায়গাতে একটু হাতে রেখে দেয়। এটা আমরা পরবর্তী যে আসবো যে কিভাবে তারা হাতে রাখে। তো দেখবেন নরমাল রেঞ্জ হচ্ছে কি 350, কিন্তু অনেক জায়গাতে একটু সচেতন করার জন্য তারা লিখে দেয় লেস দেন 150, অর্থাৎ 150 এর নিচে থাকতে হবে, যেটা হচ্ছে পার মাইক্রোলিটার, প্রতি মাইক্রোলিটারে 150 এর নিচে থাকবে অথবা 350 এর মধ্যে থাকবে মাইক্রোলিটার। তো যাদের এরকম সমস্যা থাকবে, যেমন এই রোগী যদি আমি এলার্জি টেস্টটা করতে দেই, উনি সম্ভবত করায় নাই, তো আমরা যদি এখন করতে দেই অবশ্যই দেখবেন ওনার এটা 500 আপ চলে আসবে। আচ্ছা, আপনি যে বললেন এই আইজিএন, রোগীরা ভাবে আইজিএনটা আমার বেশি, এই জন্য আমার অ্যালার্জি। জি আপনি বোঝাচ্ছেন যে আপনার ঠান্ডা লাগার প্রবণতা আছে, বডিতে অবস্থা আছে, যার পরিপ্রেক্ষিতে আইজিএনটা বেড়ে গেছে। জি, ব্লাড আপনাকে ইন্ডিকেট করতেছে যে আপনার শরীরে এটা বেড়ে যাচ্ছে, আপনার সমস্যাটা হবে। তার মানে গাজীপুরে কাঁঠাল হয়। জি, গাজীপুরের জমিটা এরকম হবে, মাটিটা এরকম, ওখানে কাঁঠালের বিষে দিলেই কাঁঠাল হয়ে কাটার যাবে। হবে। জি, তার মানে হচ্ছে আমার বডিতে আইজিএন বৃদ্ধি হওয়ার মতো, আইজিই বৃদ্ধি হওয়ার মতো একটা কন্ডিশন, একটা অবস্থা আছে, একটা ওয়েদার আছে আপনার ভিতরে, ওয়েদার আছে, এই জন্য আইজিইটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। এবং আমরা পার্টি পাবো আমরা রিপোর্ট টেস্ট করতে দিলে। মানে আমি ওই জাতীয় কাজ করি জি, বা ওই জাতীয় পরিবেশ, অথবা আপনার এটা জন্মগত বা বংশগতভাবে হয়তো আপনি উত্তরাধিকারী সূত্রে পেয়ে আসছেন, এই কারণে হতে পারে। আইজিইটা, জি, তো এটা আইজিইটার নরমাল লেভেলটা কত? 30 থেকে 350 পর্যন্ত, যেটা পার মাইক্রোলিটারে থাকবে। কিন্তু অনেক জায়গায় এটা লেখা থাকে যে লেস দেন 150, অর্থাৎ 150 নিচে। তো এখন 200-250 থাকলেও তখন বলে এটা সমস্যা না, এরকম একটু বেশি হতে পারে। কিন্তু যদি 500 আপ হয় তখন অবশ্যই এটা বেশি থাকবে এবং এটা তখন বেড়ে যায়। এবং দেখা যাবে আমি যদি এই যে রোগীর যে রোগী করা হয়েছে আমি যে টেস্ট করতে দিই, দেখবেন 500 উপরে পাওয়া যাবে। তারপর আমরা এটা করে রাখবো। কেন করে রাখবো? ওই যে বললাম, যখন আমরা ট্রিটমেন্টটা শুরু করব, রোগী কিন্তু হয়তো ভাববে কি আমার ঠান্ডা কমতেছে না, আমার ঠান্ডা লাগতেছে, আমার নাকের পলিপটা যাচ্ছে না, এটা কিন্তু রোগী বলবে। কারণ এটা কিন্তু আজকে আমি ওষুধ শুরু করলাম, 1 সপ্তাহ বা 15 দিনে চলে যাওয়ার কথা না। কিন্তু যখন আমি 15 দিন 1 মাস পরে ওনাকে যখন আমি আবার একটা আইজি লেভেল টেস্ট করে আসে, তখন দেখা যাবে যে হয়তো ওনার ওই লেভেলটা কমে আসছে, অর্থাৎ প্রগনোসিস হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। তো এই জন্য কিন্তু আমাদের এই প্রগনোসিসের জন্য আমাদের এই লেভেলটা লাগবে। ঠিক আছে, তাহলে একটু আগে যে আমরা রোগী দেখলাম আইজি ছিল 700, জি, তাহলে তো ডবল। হ্যাঁ ডবল, অবশ্যই এটা অনেক বেশি। এবং এর তো অনেক অবস্থা খারাপ, অল্পতে ঠান্ডা লাগবে, হাঁচি দেবে। বয়সের সাথে এটা সরাসরি সম্পর্ক নাই। ছোট বাচ্চাদের এটা বেশি হতে পারে, বড়দের ক্ষেত্রে হবে। যার মধ্যে টেন্ডেন্সি অর্থাৎ প্রবণতাটা বেশি থাকবে, তার স্বাভাবিক এটা বেশি থাকবে। ওই ঘুরে হোমিওপ্যাথি, ওই যে হোমিওপ্যাথিক নিয়মে এটা এখন বাচ্চা হতে পারে, জন্মের পর বাচ্চারা যে লেভেল বেশি থাকতে পারে, বাচ্চারা যে থাকতে পারে, ঠান্ডা সমস্যা থাকতে পারে, এটা সূত্র নিয়ে আসছে। মানে আইজিই ডায়াথেসিস, জি, মানে ওখানে পরিবেশ আছে, এটা বাড়বে, একটু 19-20 হলেই বেড়ে যাবে। জি, বাস। তাহলে এটার বয়সের সাথে সম্পর্ক কি বললেন জানি? বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, বা তারপরে সেক্সের সাথে কোনো সম্পর্ক নাই। যে কোনো বয়সে যে কোনো সেক্সে এটা হতে পারে।
তো লেভেলটা 30 থেকে 300 350 হচ্ছে আমাদের নরমাল। তো আমরা হাতে দেখার জন্য ল্যাব থেকে বলে যে 150 নিচে থাকলে ভালো। তো দেখা যায় রিপোর্টে 280 থাকলে বলে যে না তেমন চিন্তার কিছু নাই। 350 পার হলে তখন অবশ্যই ডেঞ্জারাসের দিকে যাচ্ছে। জি, এটা আপনি কেন দিলেন? আমার ওই মাথা ব্যথার সাথে পলিপটা কভার করলেন। পলিপটা, জি, তাহলে মাথা ব্যথাটা পিএনএস দিয়ে তো শেষ করলেন। জি, পিএনএস টা দিয়ে শেষ করলেন, সাথে দিলেন সিটি স্ক্যান, এমআরআই, এমআরআই দিলেন, ব্রেন বা হেড। তার পাশাপাশি আপনি এটা দিয়ে দুইটা সারলেন। জি, দয়া করে একটু কম দিন ভাই, আমার তো আবার টেস্ট করতে হবে। তো তাহলে এই আইজি এটা দেব, এটা করতে হবে, এটা করতে হবে। অডিয়েন্স আপাতত কটা নিলাম? 3টা। এক্সরে নিলাম, মাথার এক্সরে নিলাম, তার পাশে নিলাম সিটি স্ক্যান অথবা এমআরআই নিলাম, যেটা আপনার সুবিধা হয়। 2টা নিলাম। একটু দেখে রাখি, আবার ভুলে যাবো তো। এই এক্সরে, তারপরে সিটি স্ক্যান, অবলিক এমআরআই, অবলিক এমআরআই, তারপরটা কি নিলাম? ইজি সিরাম আইজিই। ও যে ইজি ইজিটা নেন রোগীকে দেন এটা। আচ্ছা, আইজি নিলাম। তারপরে আর কি বলেন? অডিয়েন্স 3টা কিন্তু অলরেডি হয়ে গেছে। অলরেডি আপনার মাথা ব্যথা আর যে নাকের পলিপটা কিন্তু কভার হয়ে গেছে। মাথা ব্যথা, নাকের পলিপ কভার। আর যদি শুধু নাকের পলিপ হয়, শুধু নাকের পলিপের জন্য আমরা সিরাম আইজি তো অবশ্যই দেব, সাথে এক্সরে পিএনএসটা দিয়ে দেব। এক্সরে দিবেন, কিসে এক্সরে দিবেন? আবার এক্সরে যে পিএনএসটাই দেব নাকের পলিপের জন্য। ও পিএনএস দিবেন, এক্সরে, পিএনএস অবশ্যই আর দেব। আইজি টা দিবেন। জি, আমি লিখে দিচ্ছি, আবার আপনার কষ্ট করতে হবে না, আমি আবার দিচ্ছি। আচ্ছা আচ্ছা। যদি আমাদের সাথে নাকের পলিপ থাকে, হুম। বড় করে দেখা যাচ্ছে কিনা একটু দেখেন। নাকের পলিপ যদি হয়, আপনি নিচেও একটু বামতেও রাখতে পারেন। আচ্ছা, নাকের পলিপ যদি হয় সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন কি দেব? 1 নম্বরে দেব হচ্ছে গিয়ে সিরাম আইজিই লেভেলটা দেব। সিরাম আইজি, জি, অ্যালার্জির জন্য যেটা। আচ্ছা আচ্ছা। 2 নম্বরে দেব হচ্ছে কি এক্সরে পিএনএস। বাস, এই 2টা পরীক্ষা দেব আমি নাকের পলিপের জন্য। কি দিবেন? আইজি, সিরাম আইজি দিবেন, আর এক্সরে দিবেন, পিএনএস। পিএনএস দেব। তার মানে নাকের পলিপের ক্ষেত্রে এই 2টা দিবেন। 2টা দেব। এখন যদি মনে করেন আরেকটু রোগী যদি খুঁতখুঁতে হয়, রোগী আরো অনেক সময় রোগীরা ডাক্তারের কাছ থেকে চেয়ে ইনভেস্টিগেশন নিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের হাতে একটা কিন্তু কম অনেকটা আছে। রোগী যে অবস্থা বলতেছে আমাকে দেন, মানে কি অনেকটা মনে হচ্ছে লাইকোপোডিয়াম টাইপের রোগী, পয়সা খরচ করতে চায় না। আহা, ডাক্তার কি ডাক্তার পাইলাম আমি। লাইক ওডে হচ্ছে আরো যে করা ওষুধ আরো আছে আর্সেনিক আছে আমাদের, কারণ এটা জানি কালকে কিন্তু পোস্টে বলে দেওয়া হয়েছে যে সবচেয়ে লাস্টে সবচেয়ে ক্ষিপন কে। তো আমি বললাম এই কারণে যে আমার সাথে সবাই তাল মিলাবে যে হ্যাঁ লাইকোপোডিয়াম। আসলে এভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ লেবরেটরি থাকলে এখন যদি ওইটা ফার্স্ট গ্রেডে আছে আর্সেনিক, কিন্তু থার্ড গ্রেডে কিন্তু কৃপণতা আছে। দেখা যায় রোগীর হয়তো টোটালিটির দিক থেকে এমন অবস্থা আসবে যে থার্ড গ্রেডের কৃপণতা দিয়ে কিন্তু টিকবে। কাজে এই জন্য আগে থেকে বলার কোনো সুযোগ নাই। কাজে আর্সেনিক আমরা যাবো না, লাইকোপোডিয়াম আমরা যাবো না, আমরা যাবো টোটালিটি অফ সিম্পটমের দিকে। ভাই আমি তো চেয়েছি রিপোর্ট দিচ্ছি, তাহলে আপনি আমাকে এই এবং বলছেন অপদস্থ মান সম্মান তো আছে নাকি? আচ্ছা, বলে কথা। এটার সাথে আমরা আরেকটা দিতে পারি, যেটা হচ্ছে আমরা বলি ব্লাডের রুটিন পরীক্ষা। মানে যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা আগে এটা দেবো, এটা মুখস্থ, এটা লাগবে। ঠিক আছে, লাগবে এখানে। এটা লাগবে হচ্ছে কি, এটাকে আমরা বলি টোটাল মানে বডির একটা চিত্র পাওয়া যায় এখানে, রোগীর একটা সার্বদৈহিক। আমার এই পলিপের ক্ষেত্রে কোনো সহায়তা করবে না? হ্যাঁ, এটা লাগবে, আমি এই জন্যই আসতেছি। এটা আমরা দেবো হচ্ছে ব্লাড সিবিসি পরীক্ষা। শুধু সিবিসি লিখলেও হবে, অথবা ব্লাড, এর নামে হচ্ছে গিয়ে কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমাদের একটা উপাদান আছে, সেটা হচ্ছে সি, সার্কুলেটিং ইসোনোফিল। ইসোনোফিলটা হচ্ছে এটা রোগীর অ্যালার্জিক যে কন্ডিশনটা থাকে এটাকে প্রভাবিত করে, অর্থাৎ ইসোনোফিলটা বেড়ে গেলে রোগীর ওই যে অ্যালার্জি কন্ডিশনটা মানে বৃদ্ধি পাবে। আমরা বলি উল্টা, রোগীর যেহেতু অ্যালার্জি কন্ডিশনটা বৃদ্ধি পাইছে, তাহলে আলটিমেট ভাবে কি হবে, ইসোনোফিলটা আমরা বেশি পাবো। অডিয়েন্স এখানে একটু কাজ করে নেই। কাজটা হলো, এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, সাউন্ডটা, এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তাদের মধ্যে কেউ আছেন একেবারে স্পেসিফিক প্রত্যেকটার জন্য আলাদা চাচ্ছেন? অনেকে চাচ্ছেন যে আমাকে পলিপের জন্য আলাদা করে দেন, আপনার ওই মাথা ব্যথার জন্য আলাদা করে দেন। তাহলে মাথা ব্যথার জন্য আপনি আলাদা করে দিলেন কি, এক্সরে দিলেন, পিএনএস এক্সরে, সাথে সিটি স্ক্যান অথবা এমআরআই।
আর সাথে আইজিই দিলেন, না আইজি দিলাম পলিপের জন্য, মাথা ব্যথার জন্য দেই। তাহলে যদি আর এই যেটা ছিল এটা প্রয়োজনে আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বা নকে এই রোগীর ক্ষেত্রে না। অডিয়েন্স যদি মাথা ব্যথার জন্য যদি হয় তাহলে ওখানে দিয়েছেন এক্স-রে, পিএনএস, আর দিয়েছেন সিটি স্ক্যান অথবা এমআরআই দুইটা। আর বাচ্চাদের যদি ব্রেনগুলো ডেভেলপ না করে, বাচ্চা যদি ইমিউনিটি হয়, সেই ক্ষেত্রে ইইজি দিবেন। তাহলে তিনটা আমরা পেলাম মাথা ব্যথার ক্ষেত্রে। জি আচ্ছা, এখন যদি শুধু পলিপ হয়, যদি নাকে যদি আমরা পলিপ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে সিরাম, আইজি এইটা এবং সাথে পিএনএস টা, এই দুইটা আমরা দেব। প্রয়োজনে যদি প্রয়োজন মনে করেন কেউ তাহলে সিবিসিটা আমরা দিতে পারি, না দিলে অসুবিধা নেই, তবে এটা দেওয়া যায়। এটা হচ্ছে যে কোনো ধরনের ব্লাড, নাম হচ্ছে ব্লাড রুটিন পরীক্ষা, অর্থাৎ যে কোনো কন্ডিশনে যে কোনো কিছু হইলে ডাক্তার আসলে এই পরীক্ষাটা দিয়ে থাকেন। তো এটার সাথেও আমাদের একটা রিলেশন আছে, কারণ এখানে বললাম যে একটা যে ইসিনিফিল যেটা ডাব্লিউবিসির একটা উপাদান, ইসিনিফিলটা কিন্তু এই অ্যালার্জিক কন্ডিশনটাকে কি করে, যেটা আমরা প্রভাবিত করে, অর্থাৎ অ্যালার্জিক কন্ডিশনটা বেড়ে গেলে ইসিনিফিলটা আমাদের বাড়বে, যেটা সাধারণত থাকে হচ্ছে গিয়ে 0 থেকে বা 2 থেকে 4% বা সর্বোচ্চ 6% পর্যন্ত থাকে, ল্যাব বিশেষে কম বেশি হতে পারে। তো দেখা যায় হয়তো কারো এটা 8 চলে আসে, কারো 10 চলে আসে, কারো 12 চলে আসে, তখন এই লেভেলটা বাড়বে। তো ওই লেভেলটা জানার জন্য কিন্তু আমাদের এই সিবিসিটা কম্পালসারি হয়ে যাবে। ওটার কারণে আইজি বেড়ে যাবে না, আইজি তো আলাদা, মানে এগুলো সবই যে আপনার অ্যালার্জিক কন্ডিশন গুলোকে অ্যালার্জি কন্ডিশনে মানে কাজ করে ইসিনোফিলটা, আইজি তো টোটাল ইমিউনিটির উপরে, এটা তো হোল একদম ইমিউনিটি সিস্টেমটা হচ্ছে কি আইজি কন্ট্রোল করে। আর শুধু ব্লাড সিবিসির মধ্যে যেটা ইসিনোফিল, এটা আরেকটা আমরা একটা উপাদান বলতে পারি, একটা ফ্যাক্টর বলতে পারি, যেটা কাজ করে যে আপনার অ্যালার্জির জন্য। তাহলে এটা পলিপের জন্য আলাদা করে তিনটা পেলাম, তিনটা দেওয়া যেতে পারে, সিরাম, আইজিই, এক্স-রে, পিএনএস আর ব্লাড সিবিসি। তাহলে অডিয়েন্স আমাদের দুইটা কমপ্লিট। এক নম্বরে মাথা ব্যথা, 2 নম্বরে নাকে পলিপ। এবার স্যার সামনে গেল। জি অডিয়েন্স দুইটা কমপ্লিট, কিন্তু আল্লাহর সাথে আগামী দিন কিন্তু আপনাদের কাছ থেকে লিখবো। আমার রোগীলিপি যখন কমপ্লিট হয়ে যাবে, হঠাৎ করে আমি আবার আপনাদেরকে নিয়ে রোগীলিপি শুরু করবো, আমার ডাক্তারদেরকে বাদ দিয়ে। আমার সমস্যা আমি বলতে থাকবো, আপনারা লিখতে থাকবেন, আপনার টেস্ট রিপোর্ট লিখে পাঠাবেন, আমার সব তথ্য প্রশ্ন করবেন, আপনারা লিখবেন, আপনারা ওষুধ দিবেন, আপনারা তৈরি থাকবেন। জি, তারপরে কি আমাদের রোগীর এরপরের কমপ্লেইনটা ছিল অর্শ, হেমোরয়েডস। আসলে এই অর্শের যে বিষয়টা, এই অর্শের জন্য আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের হোমিওপ্যাথির বা কোনো করে না, কোনো ইনভেস্টিগেশন করে না। কিন্তু অর্শের কিন্তু প্রথম নিয়মটা হচ্ছে কি অর্শটাকে দেখা, অর্শটা দেখা, কিন্তু এটা আমার কোনো ডাক্তার করে নাই। দেখতে হবে, হ্যাঁ এটা দেখা, এটার নিয়ম। আপনি যখন মানে অন্য লাইনের অন্য ডক্টরের কাছে যখন যাবেন, তাহলে ফার্স্ট কাজই হচ্ছে কিন্তু রোগীকে এটা মানে কি করে পরীক্ষা করে দেখা। তো এটাকে বলা হয় পিয়ার এক্সামিনেশন। ইনভেস্টিগেশনের নামটা কি? একটু বড় করে লিখুন। পিয়ার এক্সামিনেশন, এটা মানে হচ্ছে কি পার রেকটাম এক্সামিনেশন, অর্থাৎ রেকটামের মধ্যে দিয়ে দেখা। কিভাবে দেখতে হয়? যখনই আসে তখন রোগীকে শোয়ায়, উপর করে শোয়ার পরে তখন ডাক্তার হাতে গ্লাস পরে, এটা হচ্ছে মূলত ম্যানুয়াল একটা মানে পরীক্ষা করা। রেকটামের ভিতরে আঙ্গুল দিয়ে মলদারটা পরীক্ষা করবে যে ভিতরে কোনো কি বলি রেখা আছে কিনা, কোনো অর্শের কয়টা বলি আছে, কোনো এক্সট্রা গ্রোথ আছে কিনা। এই জিনিসটা নামে হচ্ছে কি পিয়ার এক্সামিনেশন বা পার রেকটাম এক্সামিনেশন। কিন্তু এইটা আমাদের কোনো হোমিওপ্যাথ কখনো করে না, ইভেন দেখেও না। যদি বলি হয়তো কেউ আমরা বললে ভাই একটু ছবি তুলে নিয়ে আসেন আমরা দেখবো, কিন্তু আসলে এটি হচ্ছে কি এক্সাক্ট একটা পরীক্ষা করা। পার রেকটাম এক্সামিনেশন জি কিভাবে করব? এটা হচ্ছে কি ওই যে রোগীকে উপর করে শোয়ায় দিয়ে তখন ওখানে লাইট দিয়ে আগে প্রথমে আঙ্গুল দিয়ে এটা দেওয়া হয়, এটা হাত দিয়ে অনুভব করা যায় তার ওখানে এক্সট্রা কোনো গ্রোথ আছে কিনা, কি অবস্থাতে। এবং যখন সে ওপেন করবে তখন ওখানে প্রথমে দেখে নিবে কোনো ফিশার আছে কিনা, কারণ এটার সাথে কিন্তু ফিশার, ফিস্টুলা, তারপর হচ্ছে ওই যে পাইলস, এগুলো কিন্তু সব রিলেটেড জিনিস। যে ওই জায়গাটা পুরোটা চেক করা, রোগী এসে তখন বলতে পারে না, রোগী এসে মুখস্থ করলো আমার পাইলস হয়েছে। তো পাইলস হইলে কিন্তু আমরা কি করি, ওষুধ দেওয়া শুরু করে দেই, হয়তো জিজ্ঞেস করবে রক্ত যায় কিনা, অথবা কয়টা বলি আছে, বাইরে থেকে বের হয়েছে কিনা, ছোট হয়েছে কিনা। কিন্তু পাশে কিন্তু ফিশার হয়েছে কিনা, বা ভিতরে ফিশার আছে কিনা, ফিস্টুলা আছে কিনা,
কারণ ফিশার বলতে শুধু ফাটা না, এখন মলদার সময় ভিতরে যখন থাকে অথবা যদি পুরো মলদারটা যখন বের হয়ে যায় রেকটামটা, ওখানে কিন্তু অনেক ফিশার থাকতে পারে। তো ওইটা আবার কি রকম? ওই যে সবটা বাইরে যায়? হ্যাঁ, সবটা, এটাকে বলা হয় রেকটাল প্রোলাপস। প্রোলাপস হয়ে যেতে পারে, কিন্তু তখন আবার হাত দিয়ে অনেকে ভিতরে ঢুকাই দিতে হয় অথবা অনেক সময় অটোমেটিক চলে যায়। তো এই জিনিসগুলি কিন্তু ওই পিআর এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু ক্লিয়ার বোঝা যায়। আপনাদের একটা ওষুধ আছে নাকি, ওই যে রেকটাম প্রলাপ যদি সাথে রক্ত যায়, একটা ওষুধ নাকি আছে, আপনাদের জানেন? একটা ওষুধ নাকি আছে, এটা আমার দেখতে হবে, আমাদের রেপার্টরি আছে, রেপার্টরির সাহায্যে আমরা যাব। অডিয়েন্স আপনার যদি কেউ জানেন একটু লিখে জানেন তো। রেকটাম প্রলাপ সাথে যদি রক্ত যায়, একটা ওষুধ আছে, পারলে লিখে জানেন মাঝখানে। জি, তারপরে রেকটামে প্রোলাপস, তার সাথে হলো যদি হেমোরেজ। হেমোরেজ হেমোরেজ হেমোরেজ, হেমোরেজ যদি হয়, একটা ওষুধ নাকি আছে, নামটা লিখে দিন একটু তো। জি, তাহলে কি পিআর এক্সামিনেশন, এটা হচ্ছে কি একটা ওষুধ, পুরোটা লিখে দিচ্ছি যেহেতু অনেকে। একটাই ওষুধ বলছি তো, মুসলমানের জবান জাইজের মতো। গুড, একদম এক্স্যাক্টলি। কি? আর্সেনিক অ্যালবাম, রেকটাম প্রলাপস উইথ হেমোরেজ। উইথ হেমোরেজ, হেমোরেজ রেকটাম প্রলাপস। হ্যামোরয়েডস নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো হেমোরয়েডসের কারণে কি হয়, রেকটাল প্রোলাপস হয়ে যেতে পারে না? রেকটাম প্রলাপস এটা একটাই মাত্র, যদি সাথে রক্তকরণ হয়। জি জি, ও ওষুধে দেওয়া হবে, জি। দুর্বল হতে হবে, সূচিময় থাকতে হবে, তারপর দুর্বলতা থাকতে হবে, জ্বালা থাকতে হবে, টোটালি নিতে হবে এবং সতর্কভাবে দুর্গন্ধ থাকতে হবে। দুর্বল থাকতে হবে। ও তো কেন আমার এগুলি নেই। আমরা হচ্ছে 1 নম্বরে যেটা বলতেছিলাম পিআর এক্সামিনেশন, পার রেকটাম এক্সামিনেশন। পার রেকটাম মানে কি? মানে হচ্ছে রেকটামের মধ্য দিয়ে, পার রেকটাম, রেকটামের মধ্য দিয়ে, এটা ম্যানুয়াল পরীক্ষা, অর্থাৎ আঙ্গুল দিয়ে দেখতে হবে। মোট কথা আমি পার রেকটামটা বুঝি না, ওই উপর করে পায়খানা রাস্তা দিয়ে হাত দিয়ে দেখতে হবে, ঘুরে দেখতে হবে যে আশেপাশে কতটুকু কি আছে। ভিতরে আঙ্গুর টাঙ্গুর আছে কিনা, জি জি, আঙ্গুরের গোটা মতো আঙ্গুলের আছে গোটা, কিনা, কোনো গ্রোথ অথবা দেখার সময় দেখবো ফিশারের কি অবস্থা, এগুলো আর কি চেক করতে হবে। ফিশার আছে কিনা, ফিস্টুলা আছে কিনা, রেকটাম প্রলাপস কিনা, এটা সব দেখতে হবে। দেখতে হবে। তাহলে এই একটাই বলেন, আর কিছু? আরো আছে, এখন এটা তো আমি দেখলাম হাত দিয়ে, এটা আমি যতটুকু আঙ্গুল তো বেশি দূর যাবে না, এতটুকু যাইতে পারে, কিন্তু আমাদের কিন্তু রেকটামের রাস্তাটা কিন্তু অনেক বিশাল বড়, এবং যখন অর্শটা হয় এটা কিন্তু অনেক ভিতর থেকে কিন্তু সূত্রপাত শুরু হয়। তো এই জন্যই ভিতরেরটা দেখার জন্য আমাদের কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, সেটার পরীক্ষা হচ্ছে আমরা ভিডিও কোলোনোস্কোপি। কি এটা? ভিডিও কোলোনোস্কোপি, কোলোনোস্কোপি। অডিয়েন্স দেখা যাচ্ছে কিন্তু, কোলোনোস্কোপি, এটা ভিডিও বলতে হচ্ছে কি রকম, যেমন এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি। এটা ভিডিও, একটা টিউবের মাথাতে ভিডিও দেওয়া থাকে, যখন মুখ দিয়ে যেটা পাকস্থলী দেখবে, স্টোমাকটা দেখবে, তখন সেটাকে বলা হয় ভিডিও এন্ডোস্কোপি। আর যখন পায়খানার রাস্তা দিয়ে যখন পরীক্ষাটা করা হবে ওই টিউবের মাথা দিয়ে, তখন সেটাকে বলা হয় কোলোনোস্কোপি, মানে কোলনের পরীক্ষা। অর্থাৎ আমরা যে বৃহদন্ত যেটা কোলন, সেই কোলন পর্যন্ত পাইপটা যাবে, এটার নাম হচ্ছে কি কোলোনোস্কোপি, যেটা কোলন পর্যন্ত দেখবো আমরা। উপর দিয়ে ঢুকলে এটার নাম কি? এন্ডোস্কোপি। 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 আর নিচ দিয়ে ঢুকলে মেশিন হচ্ছে কোলোনোস্কোপি। মেশিন একটাই? হ্যাঁ, মেশিন একটা, শুধু টিউবটা ভিন্ন থাকে। টিউবটা ভিন্ন? হ্যাঁ, টিউবটা ভিন্ন থাকে, কারণ দুই রাস্তা, একটা মুখ, যন্ত্র একটাই? যন্ত্র একটাই, মনিটর একটা, কিন্তু পাইপটা ভিন্ন থাকবে। পাইপটা ভিন্ন? পাইপটা ভিন্ন উপর থাকবে। দিয়ে ঢুকলে এটার নাম কি? এটা হচ্ছে এন্ডোস্কোপি। কপি মানে মূলত, স্কোপি মানে হচ্ছে দেখা, অর্থাৎ ভিজুয়ালাইজেশন, আর এন্ডো মানে ভিতরে দেখবে। তো এটা যেন মুখ দিয়ে হয় এন্ডোস্কোপি, আর এটা নিচ দিয়ে যাবে হচ্ছে কোলোনোস্কোপি, কোলনের পরীক্ষা। তো কোলনটা হচ্ছে নিচ দিয়ে কাছে হয়, যেন নিচ দিয়ে দিবে, এটা পায়খানা রাস্তা দিয়ে, রেকটাম দিয়ে পরীক্ষা হয়। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভিডিও কোলোনোস্কোপি বলে। এটার সাথে আরো কিছু সহোদর ভাই আছে, যেমন প্রোক্টোস্কোপি, এটাই অল্টারনেট আর কি, অবলিক দিয়ে লিখলাম আমি, প্রোক্টোস্কোপি। অথবা আরেকটা আছে সিগমোডোস্কোপি, সিগমোডোস্কোপি। কি কি বললেন? কোলোনোস্কোপি, কোলোনোস্কোপি, প্রোক্টোস্কোপি, সিগমোডোস্কোপি। সিগমোডোস্কোপি হচ্ছে কি, যে সিগময়েড যে কোলন আছে, ওই সিগময়েড কোলন পর্যন্ত দেখা যায়। আর প্রোক্টোস্কোপি মূলত হচ্ছে এটাই আসলে ওই যে আপনার টোটাল রেকটামের পরীক্ষাটা হয়, যেটা কোনো নির্দিষ্ট নাই। কিন্তু কোলন পর্যন্ত যদি যাই তাহলে আমরা কোলোনোস্কোপি দেব, যদি আমরা সিগময়েড কোলন পর্যন্ত যাই তাহলে সিগমোডোস্কোপি দেব। আর যে কোনো পরীক্ষা হচ্ছে মূলত প্রোক্টোস্কোপি, অর্থাৎ এটা রেকটাম দিয়ে পরীক্ষা করা হয়। এই প্রোক্টোস্কোপি আর কোলোনোস্কোপি মধ্যে ডিফারেন্স?
একই জিনিস ডাক্তার আসলে যেটা লিখে দেয়, যদি কোলন পর্যন্ত দেখতে হয় তাহলে আমরা অবশ্যই কোলোনোস্কোপি করব। আর যদি শর্ট বা অল্প জায়গাটুকু দেখি, ভিতরে বেশি পাইপ দেব না, দেখলে হইলো। হ্যাঁ দেখলে তখন আমরা প্রক্টোস্কোপি। আর যদি সিগময়েড কোলন যেটা অর্থাৎ ভাঁজ যেটা আছে, কারণ আমাদের কোলন কিন্তু কোলন মানে বৃহদন্ত, যখন আমাদের এটা থেকে আসবে এই ইসোফেগাস থেকে আমাদের যে জিআই ট্র্যাক্ট যেটা অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে রাস্তাটা, এখান থেকে আসা পর ইসোফেগাস, ইসোফেগার পর আসবে আমাদের স্টোমাক, পাকস্থলীটা, পাকস্থলী থেকে যখন ঘুরে আসবে এটা হচ্ছে কি ডিউডেনাম, ডিউডেনাম পর থেকে এখানে মূলত আসবে ক্ষুদ্রান্ত যেটা স্মল ইন্টেস্টাইন, সব পেঁচানো, পেঁচানো থাকার পর, পেঁচানো শেষ হওয়ার পর যখন যেটা এসে মোটা পাইপের সাথে যোগ হবে সেটা হচ্ছে কি সিকাম, একটা জাংশন আর কি। ইলিওসিকাম। হ্যাঁ সিকাম যেটা জাংশন থাকবে, এই সিকামে ইলিওসিকাম জাংশন। হ্যাঁ ইলিয়াম আর সিকামের যে জাংশনটা সেটা হচ্ছে ইলিওসিকাম অংশ। তার নিচে থাকবে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। আর যখন উপরে উঠবে, এবার যে মোটা পাইপটা উঠলো অর্থাৎ বৃহদন্ত অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন যেটা থাকবে, উপরটা উঠলো, এটা হচ্ছে কি আপনার অ্যাসেন্ডিং কোলন, উপরের দিকে উঠা, পাশে চলে আসলো সেটা বলে ট্রান্সভার্স কোলন, নিচের দিকে যখন নামবে সেটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন। এই ডিসেন্ডিং নামার পরে এখানে এসে একটু ছোট্ট একটা ভাঁজ হয়ে আসে, অনেকটা এই টাইপের, যদি একটু আঁকি। এই যে যখন আসলো পেঁচায় পেঁচায় স্মল ইন্টেস্টাইন, এখান থেকে আইসা আমাদের যখন সিকামের সাথে মিললো, নিচে থাকবে অ্যাপেন্ডিক্স, লেজার মতো একটু, এখানে এসে মোটা আসলো, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, উপরের দিকে উঠলো অ্যাসেন্ডিং কোলন, যখন আড়ালে চলে আসলো ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, নিচের দিকে যখন নামলো ডিসেন্ডিং কোলন, আসার পরে এখানে এসে একটা ভাঁজ হয়ে আসে, এটা নাম হচ্ছে কি সিগময়েড কোলন। এরপর ঠিক যখন নিচের দিকে নামবে, এই হচ্ছে আমাদের রেকটাম, এবং এখানে এসে অ্যানাস বা অ্যানাল ক্যানেল যেটা আমরা বলি। তাহলে এই জায়গাটা যখন আমরা পরীক্ষাটা করব নল দিয়ে, এই জায়গার নাম হচ্ছে কি এই যে সিগমোইডোস্কোপি। আর যদি পুরোটা আমাদের দেখতে হয় তখন আমাদের কোলোনোস্কোপি, পুরো এই জায়গার মধ্যে দেখা যাবে। কোলোনোস্কোপি। জি কোলন, পুরো কোলনটা কভার করবে। জি আর প্রক্টোস্কোপি যতটুকু দেখা যায় আর কি, এই শর্ট করে অল্প জায়গা, টোটালটা হলো কোলোনোস্কোপি। জি ফুল কোলনটা কমপ্লিট করবে কোলোনোস্কোপি। এটুকু হলে সিগময়েড কোলন বন্ধ, সিগমোইডোস্কোপি চলবে। আর এই প্রক্টোস্কোপিটা হলো এটা দেখার জন্য যতটুকু থাকে, অথবা ডাক্তার লিখে দিলে এটা যতটুকু থাকে তার উপরে। তাহলে পিআর কি আবার? পিয়ারটা হচ্ছে শুধু আঙ্গুল দিয়ে দেখা, আঙ্গুল দিয়ে অনুভব করে দেখবে আর কি। পিয়ার এক্সামিনেশন, পার রেকটাম এক্সামিনেশন। এটা এটার আওতার পড়ে না। না, এটা আমি প্রাইমারি জাস্ট দেখার জন্য। আর এখন ভিতরে কি অবস্থা সেটা আমি জানি না, তো ভিতরে কোনো ক্ষত আছে কিনা, ভিতরে কোনো আলসার আছে কিনা, তখন কোলোনোস্কোপি লাগবে। তাহলে ভালো জিনিস শিখলাম আজকে। তাইলে এই সিগময়েডটা হলো জাস্ট এই ভাঁজটা পর্যন্ত, জি আর কোলোনোস্কোপি হলো এই সবটা, সবটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্রান্সভার্স সবটা, সবটা কোলন দেখা। জি ও মজা তো, হ্যাঁ জমবে মজা। অডিয়েন্স, তাই কোলোনোস্কোপি হলো সবটা কোলন দেখা, আর সিগময়েডটা হলো এই ভাঁজ পর্যন্ত দেখা, আর প্রক্টোস্কোপি হলো আমার যেটুকু লাগে ওটুকু দেখবো। চমৎকার। তাহলে এটা আবার কি এর টেস্ট? এটা হলো অশ্ব। তো এটা করতে হলে তাহলে কি লিখবেন, কি আপনি রিপোর্ট কি লিখবেন? আমরা তো চেক করে দেখবই। এখন পাশাপাশি আপনার যদি বেশি থাকে আমি কোলোনোস্কোপি দিয়ে দেব। আল্লাহ, তাহলে কাজ হলো কটা? দুইটা। এক নাম্বারটা গেল মাথা ব্যথা, দুই নাম্বারটা গেল নাকে ফলি, তিন নাম্বারটা অশ্ব। অশ্বর মধ্যে দুইটা, একটা পিআর এক্সামিনেশন আর হলো কোলোনোস্কোপি। এটা আরেকটা বললেন জানি প্রক্টোস্কোপি অথবা সিগমোইডোস্কোপি। সিগমোইডোস্কোপি। তাহলে এখানে দুইটা, তাহলে রোগ গেল কটা? তিনটা। ওইটা তো নিজে দেখবেন, আর এটা আবার লিখে দিলেন, আরেক জায়গায় পাঠাবেন। নিয়ত খারাপ। অডিয়েন্স, অসুবিধা নাই। রোগ তিনটা আপাতত হলো, আরো আছে কিন্তু, অপেক্ষা থাকেন। হ্যাঁ অডিয়েন্স আরো বাড়তেছে, টেনশনের কারণ নেই, আমরা আছি ইনশাআল্লাহ। অসুবিধা আজকে শেষ করে দিয়ে যাবে, আজকে 11 দিন মিশন শেষ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেহরি এখানেই চলবে। আচ্ছা, এরপরে ছিল রোগীর হাঁপানি বা শ্বাসকষ্ট। রোগীর হাঁপানি বা শ্বাসকষ্ট, আল্লাহ মাফ কর। আচ্ছা, হাঁপানি শ্বাসকষ্ট যেটা আমরা অ্যাজমা বলি, এই জন্য প্রথমে আমরা চাবো হচ্ছে রোগীর যেটা কমন একটা পরীক্ষা, সেটা হচ্ছে বুকের এক্সরে। এটা একদম কমন। এক নাম্বার ইনভেস্টিগেশন আমরা দেব, অথবা রোগী যদি আসে দেখবেন এক্সরে একটা রিপোর্ট নিয়ে আসবে, এটা একদম কমন। এক্সরে চেস্ট,
বুকের এক্সরে, বুকের এক্সরে, যেটা বাংলা আমরা বলি সহজ এক্সরে চেস্ট পিএ ভিউ। পিএ ভিউটাকে বলা হয় পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, মানে এটা দুইটা পার্টে স্ন্যাপ নেয়। পিএ ভিউ, পিএ ভিউ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। হ্যাঁ, পোস্টেরিয়র মানে হচ্ছে কি পিছন থেকে এক্সপোজার দিবে, আর অ্যান্টেরিয়র মানে সামনে থেকে এক্সপোজার দিবে। দুইটা ভিউ এখানে করে হয়, পিএ ভিউ করে এক্সরে ক্ষেত্রে। এক্সরে চেস্ট পিএ ভিউ, মানে হলো পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র ভিউ। আর সোজা শুধু বুঝি পিছনে আর সামনে, সামনে থেকে, মানে দুইটা। এটা সমস্যা নেই, শুধু চেস্ট লিখলেও হবে, এটা বাকিটা যারা ওই যে টেকনিশিয়ান তারা কাজ করবে। হ্যাঁ, বুকের এক্সরে, বাস সহজ কথায় আমরা যদি বুঝি বুকের এক্সরে, বুকের এক্সরে, এক্সরে চেস্ট পিএ ভিউ। এই একটু লিখতে পারবো ইনশাআল্লাহ আমরা, কি অডিয়েন্স পারবো না? পিএ ভিউ পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র, হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। পিএ ভিউ সামনে পিছে দেখা। জি, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা খুব একটু ক্রিটিক্যাল কেস, এখানে অনেক কিছু পাওয়া যেতে পারে অ্যাজমার ক্ষেত্রে। সাধারণত যেমন হয়, অ্যাজমার ক্ষেত্রে একটা কমন একটা বৈশিষ্ট্য থাকে, যারা দীর্ঘদিনের ক্রনিক অ্যাজমাতে ভুগে, যারা ইনহেলার নিয়ে থাকে, তাদের এই বুকের খাঁচাটা কিন্তু ভিতরের দিকে টেবে যায়। এটাকে এই সাইডের টেবে ভিতরের দিকে ঝুঁকে যায় এবং পিছনেরটা উঁচু হয়ে যায়, এটাকে বলা হয় পিজিয়ন কেস, অর্থাৎ কবুতরের খাঁচার মতো এরকম ভাবে থাকে। যেটা আমরা দেখাই, এরকম হয়ে যায়, সামনের দিক থেকে ভিতরের দিকে উঁচু হয়ে যায় এবং অথবা টেবে উঁচু হয়ে থাকে। এটা হলো পিজিয়ন কেস। যারা অ্যাজমার রোগী দেখবেন তাদের দীর্ঘদিন থাকলে এই জায়গাটা ভিতরে স্টেনামটা দেবে যায় ভিতরের দিকে এবং পিছন সাইডটা আস্তে আস্তে উঁচু হতে থাকে। এটাকে বলে কবুতরের বুকের খাঁচার মতো। কবুতরের বুকটা বাইরে থেকে মানে বের করা থাকে, আর আমাদের উল্টা দিকে যাওয়া শুরু করে, পিছন থেকে উঁচু হয়ে যায়। তো এরকম একটা থাকবে। এবং যেহেতু তারা শ্বাস নিতে সমস্যা হয় এবং ছাড়তে সমস্যা হয়, সেক্ষেত্রে তাদের খুব দ্রুত একটা মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তার মানে কি, তাদের ফুসফুসটা ঠিক মতো কিন্তু কাজ করে না। এই জন্য এই দ্রুত শ্বাসটা নেওয়ার জন্য, রিকভার করার জন্য ফুসফুসটাকে, হার্টটাকে কিন্তু প্রচুর পরিমাণে পাম্প করতে হয়। কারণ আমাদের শ্বাসের সাথে কিন্তু টোটাল বডির একটা ব্লাড সার্কুলেশনের একদম সরাসরি কানেক্টেড। এই শ্বাসের মাধ্যমে আমাদের কি হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে, এবং সেখান থেকে ফ্রেশ অক্সিজেনটা ব্লাডের মাধ্যমে, কিসের ধমনির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, আবার এক্সচেঞ্জ হওয়ার পরে কার্বন ডাই অক্সাইডটা রিসিভ করে আবার ফুসফুসে নিয়ে আসতেছে। যখন এই শ্বাসটা কম হচ্ছে, তার মানে কি সার্কুলেশনটা কম হচ্ছে, সার্কুলেশনটাকে ঠিক মতো দেওয়ার জন্য হার্টটাকে কি করতে হচ্ছে, অতিরিক্ত পাম্প করতে হচ্ছে। তখন দেখা যায় কি, এই রোগীদের যদি এক্সরেটা আমরা রিপোর্টটা পাই অথবা ফিল্মটা যদি দেখতে পারি, দেখবেন হার্টের শেপটা একটু এনলার্জ থাকবে, বড় থাকবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে বলে বুট শেপ হার্ট, অর্থাৎ হার্টটা যেটা থাকবে এক্সরেটা এরকম থাকে। তো স্টেনামের মধ্যে এভাবে আমাদের কেসগুলো থাকে, তখন হার্টটা এরকম থাকে। তো হার্টটা যখন এনলার্জ হয়ে যাবে, এটা অনেকটা এরকম বুট শেপ, বুট জুতার মতো একটা আকৃতি চলে আসে, যেটা ওই ফিল্ম দেখলে বোঝা যায়। এই অ্যাজমা রোগীদের এই জিনিসটা কিন্তু বোঝা যাবে। আবার যদি অ্যাজমার ক্ষেত্রে অনেক সময় যদি ফুসফুসে যে পানি চলে আসে, এই পানির পরিমাণটা কিন্তু দেখা যাবে। দেখবেন যদি এক্সরের মধ্যে এক্সট্রা যদি সাদা যদি একটা আবরণ থাকে, স্বচ্ছ হোয়াইট কালারের, তাহলে সেখানে বোঝা যায় সাধারণত লিকুইড জমা হয়েছে। যদি সাদা একটা কোনো ছাপ থাকে এই বুকের আশেপাশে, নরমালি কালো না, সাদা একটা স্বচ্ছ একটা ভাব, তাহলে বুঝবেন তার ফুসফুসের মধ্যে কি আছে, ফ্লুইড। সেটা পানি হইতে পারে, অথবা যে বিভিন্ন কি বলে প্লাজমা যেগুলো থাকে, এগুলো জিনিস থাকতে পারে, পুষ থাকতে পারে, রক্ত জমা থাকতে পারে, সেটাকে আমরা ডাইরেক্ট ফ্লুইড বলবো, যে ফ্লুইড জমা আছে। যদি সেখানে কালো স্পট থাকে, তাহলে বুঝতে হবে সেখানে হয়তো কোনো বাতাস অথবা গ্যাস জাতীয় কোনো বস্তু জমা হয়েছে। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। ওটা থাকলে যদি কালো কালো স্পট থাকে, কালো ছাপ থাকে, সেখানে হচ্ছে গ্যাস অথবা এয়ার থাকে। আর যদি সাদা থাকে, সেক্ষেত্রে ফ্লুইড, লিকুইড জাতীয় জিনিস থাকবে। কালো থাকলে হলো এয়ার বা গ্যাস, আর যদি সাদা থাকে তাহলে ফ্লুইড। সাদা হলে ফ্লুইড, আর কালো হলে এয়ার বা গ্যাস। জি, তো সমস্যা নাই, যদি ফিল্ম দেখে আমাদের না বুঝতে পারি, ফিল্ম দেখা দরকার নাই। ফিল্ম দেখে রেডিওলজিস্ট, আমাদের শুধু যে এক্সপ্রেশন কমেন্টটা দরকার। ওখানে লেখা থাকে প্লুরাল ইফিউশন, বুট শেপ হার্ট, অথবা তার যেমন যে সেদিন একটা আসলো, যদি এটা আরো খারাপের দিকে যায়, দেখা যায় আসলে অ্যাজমা নিয়ে, দেখা যায় ভিতরে হয়তো কোনো বা থাকতে পারে, টিবি থাকতে পারে, অথবা পিটি থাকতে পারে, মানে পার্মানেন্ট টিউবারকুলোসিস থাকতে পারে। এই যে এক্সপ্রেশন দেওয়া থাকে। জি, আপনি এই এক্সরেটা অবশ্যই করে নিয়ে আসবেন, যেটা আপনার একটা দীর্ঘদিনের হাঁপানি সমস্যা। এক্সরেটা হবে এক্সরে চেস্ট পিএ ভিউ। জি, এক্সরে করলাম। জি, আচ্ছা লিখলাম এক্সরে। জি, এখন সাথে আমরা দেব হচ্ছে কি আরেকটা পরীক্ষা দেব। ওই যে যেহেতু এখানে হাঁপানি, শ্বাসকষ্ট, এখানেও কিন্তু একটা অ্যালার্জিক কন্ডিশন থাকতে পারে।
অ্যালার্জি জনিত কারণে তো শ্বাসকষ্ট হতে পারে, ডাস্ট অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হতে পারে। আমরা কি টেস্ট জানি দেব একটু বলেন তো, কি টেস্ট দেব আমরা? সিরাম আইজি। জি, সিরাম আইজি। তার মানে এই টেস্টটা কমন, ওই যে সব রিলেটেড যে অ্যালার্জি একটা থাকতে পারে, তাহলে আমরা এখানেও হাঁপানির মধ্যে সিরাম আইজি টেস্টটা দেব। যদি রোগীর অবস্থা আরো খুব বেশি খারাপ, যে রোগী মাসাল্লাহ ভালো আছে, কারণ তার এখন ইংল্যান্ডের দিকে যায় নাই, খুব সুন্দর মতো আছে, কিন্তু দেখবেন যে কথা বলতে গিয়ে এতক্ষণে হয়রান হয়ে গেছে, দাঁড়াতে পারতেছে না, হাঁপাইতেছে, তার মানে তার ফুসফুসের অবস্থা প্রচন্ড খারাপ। সেক্ষেত্রে আমরা এই ফুসফুসের কন্ডিশনটা জানার জন্য একটা পরীক্ষা দেব। একটা সহজ পরীক্ষা, যদি অনেকে মজা করে বলে হাঁপানি রোগীদের বেলুন ফুলাইতে দেয়, আসলে বিষয়টা এরকমই, অনেকটা বেলুন ফুলানোর মতো পরীক্ষা। এটাকে আমরা বলি, এখানে তিনটা জিনিস আছে, পিএফটি or LFT or spirometry। এই যে বেলুন ফোলা যেটা, জি, এটা হচ্ছে একটা বেলুন ফুলানোর মতো একটা যন্ত্রের মধ্যে ফু দিতে হয়, তো ফু। দম দিয়ে পরীক্ষা দেওয়া হয়, এটাকে বলে স্পাইরোমেট্রি। অথবা ডাক্তার লিখে দিবে পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট, পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট, পিএফটি অথবা এলএফটি। যখন আমরা এই রোগীর ক্ষেত্রে এখানে এলএফটি লিখবো, এলএফটি লিখলে ভেজাল আছে কিন্তু, এজন্য কখন কোন ডাক্তার কোন পজিশনে লিখবে তার উপরে আছে। যদি শুধু এলএফটি দিয়ে থাকেন, তখন যদি যারা রিপোর্ট নিয়ে আসবে, যদি সে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিপার্টমেন্টের ডাক্তার হয়, গ্যাস্ট্রোলজি ডাক্তার হয়, তাহলে তার এলএফটি মানে কিন্তু লিভার ফাংশন টেস্ট। আর যেহেতু ইনি কিন্তু কিসের রেসপিরেটরি ডিপার্টমেন্টের ডাক্তার, ওনার এলএফটি মানে কিন্তু লাং ফাংশন টেস্ট, কাজে কিন্তু সাবধান, এটা কিন্তু দুই জিনিস। এটা লাং ফাংশন টেস্ট, এজন্য দেখে নেবেন যে কোন ডাক্তার কোন রোগের জন্য কি টেস্ট দিয়েছে। লাং ফাংশন টেস্ট অথবা পালমোনারি ফাংশন টেস্ট অথবা স্পাইরোমেট্রি। এটা ফু দিয়ে এরকম মেশিনের মধ্যে দেয়, তার দমটা থাকে ফুসফুসের কতক্ষণ বাতাস ধরে রাখতে পারে বা কতক্ষণ বাতাস নির্গত করতে পারে, এটা হচ্ছে ফুসফুসের একটা পরীক্ষা। এখানে তারা রিপোর্ট দিয়ে দিবে যে ফুসফুসের কোনটার কি, কোন অ্যালভিওলাই কোনটার সমস্যা আছে না আছে, সব রিপোর্টে চলে আসবে। অথবা এটা কয়েকবার করে, দুইবার তিনবার ফু দিয়ে টেস্ট করা হয়। তো এটা রোগী বলে দিবে জি পিএফটি অথবা লাং ফাংশন টেস্ট, এলএফটি অথবা স্পাইরোমেট্রি। কাজ একটাই, ওই এটা ফুসফুসের পরীক্ষা। তো সাথে আমরা কি দেব, এক্সরে চেস্ট, সিরাম আইজি লেভেল, আর হচ্ছে গিয়ে পিএফটি বা এলএফটি বা স্পাইরোমেট্রি। এখানে এলএফটি মানে কিন্তু লাং ফাংশন টেস্ট। তারপরে এক্সরে, দুই নাম্বার হলো সিরাম আইজিই, তারপরে পিএফটি। জি জি জি, ওকে। অডিয়েন্স আপনারা লিখে রাখেন, কালকে আবার স্যার যদি জিজ্ঞাসা করে বসে তাহলে কি করব। এরপরে রোগীর কষ্টটা কি ছিল? এরপরে রোগীর কষ্ট ছিল জন্ডিস। এটা একটা কমন একটা, এটা আসলে কোনো রোগ না, জাস্ট একটা ক্লিনিক্যাল সিম্পটম, কিন্তু খুব বহুল প্রচলিত জন্ডিস। এই জন্ডিসের পরীক্ষা আমরা সবাই জানি, একদম সহজ একটা পরীক্ষা। রোগীরা বলে, রোগীও বলবে যে হ্যাঁ আমার আইসে বলে আমার বিলিরুবিন কিন্তু এত কত 7-8 চলে আসছে, তার মানে কি এটা একটা কমন পরীক্ষা, সবাই জানে। করছেন না বিলিরুবিন পরীক্ষা? কত ছিল আপনার বিলিরুবিন? আগে করছি তো। তাহলে বলেন, এত মনে থাকার কথা, ছোটবেলায় হইলো নাকি অনেক মনে রাখে, আমার বিলিরুবিন এতই ঠেকছিল। 13-14 না 13-14, সর্বনাশ, এত বিপজ্জনক অবস্থা। কারণ কি বেশি কম আছে, অনেক বেশি কম আছে, 13 চলে তো আপনার লিভারের অবস্থা 12টা বাজে গেছে। এই জন্ডিসের ক্ষেত্রে কমন 1 নাম্বার পরীক্ষাটা হচ্ছে গিয়ে সিরাম বিলিরুবিন। এই বিলিরুবিন নরমাল রেঞ্জ হচ্ছে গিয়ে less than 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, এমজি পার ডিএল। অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতেছি, এই যে আমাদের যখন আমি ইনভেস্টিগেশন দেই বা দেখি, এখানে কিন্তু এই ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এককের কারণে ঝামেলায় পড়ে যান। এখন বর্তমানে কিছু কিছু ল্যাব কি করে, তারা একটু অথেন্টিক সাজার জন্য বা একটু ঘুরাই বেলার জন্য তারা করে কি এই ইউনিটটাকে কিন্তু চেঞ্জ করে ফেলে। দেখেন এখানে কিন্তু মিলিগ্রাম পার ডেসিলিটার, তারা কি করবে এটাকে ডেসিলিটার বাদ দিয়ে লিটার নিয়ে আসবে, তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যায় যে এত বাড়লো কিভাবে, এত হয় কিভাবে। যেখানে আমরা জন্ডিস জানি
1.2, তখন দেখা যাবে হয়তো 120 অথবা 1200 এরকম হয়তো থাকবে, মানে চেঞ্জ করে দেয় ইউনিটটা। তো এই জন্য ঘাবড়ানো কিন্তু কিছু নাই, আপনি শুধু জাস্ট ইউনিটটা খেয়াল করবেন সেই ইউনিটটা কিভাবে লিখছে। এটা লিটারে নিয়ে গেলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে মিলিগ্রামের জায়গায় যদি আমরা কি দেখি চেঞ্জ করে ফেলি, সেন্টিগ্রাম যদি নিয়ে আসি তাহলে কিন্তু কি হবে, চেঞ্জ হয়ে যাবে না? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ইউনিটটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা দেখে নেবেন। আর একটা জিনিস হচ্ছে, যখনই পয়েন্টটা লিখবেন খাতার মধ্যে, যখন আমরা লিখবো প্রত্যেকে কিন্তু আমরা কি করব, অবশ্যই সাথে ইউনিট নেবে। যেমন অনেকে ডিপি লেখে, শুধু লিখে রাখেন ডিপি কত, 120/80। 80 কি ডিপি লিখছেন, ভালো কথা, এই যে 120/80 এটা কি জিনিস, ইউনিট লাগবে না? মিলিমিটার মার্কারি লাগবে না? তারপর আপনারা যে এই মাপেন ডায়াবেটিক, সবাই ঘরে ঘরে মাপে, আমার ডায়াবেটিক 7, আমার ডায়াবেটিক 8, কি মিলিমোল পার ইউনিট নাকি মিলিগ্রাম পার ইউনিট, তো চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই ইউনিটটা আমরা লিখব। যেটা বলেছিলাম যে আপনার 1 নাম্বার হচ্ছে বিলিরুবিন পরীক্ষা আমরা দেব। ওই ডাক্তার লেখছে আমাদের রোগী আল্লাহর ইচ্ছা ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। রোগী নিয়ে খুব ভাবতেছে আমার ডাক্তাররা। না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। টেস্ট দিব তো আমার ফ্যাট রোগী, তো ফ্যাট রোগী স্যার ফেক রোগী রিপোর্ট 2 তাহলে আমরা বিলিরুবিন পরীক্ষাটা দেব, যেটা থাকবে হচ্ছে 1.2 মিলিগ্রাম। তো সাধারণত এটা অনেক বেশি চলে আসে, যেমন 2, 4, 6, 7 নরমালি চলে আসে। যাদের একটু জন্ডিসের প্রভাব থাকে তখন কিন্তু এটা খুব সাবধানে হতে হয়। 10 এর উপরে চলে গেলে কিন্তু খুব ভালো। তবে এই ক্ষেত্রে একটা, যেটা আমাদের এই বাচ্চাদের কিন্তু জন্মের পর পর যে বিলিরুবিনটা বেড়ে যায়, জন্ডিসটা হয়, এটা কিন্তু একটা নরমাল একটা প্রক্রিয়া, এটা একটা নরমাল ফিজিওলজি কন্ডিশন। এটা অরিড হওয়ার মতো কিছু নেই। সেক্ষেত্রে বাচ্চাদের, যেমন অনেক ডাক্তার বলে আপনি একটু টেস্ট করে নিয়ে আসেন, অকারণে শুধু শুধু বাচ্চার শরীরে ফুটো করে ব্যথা দেওয়ার কোনো দরকার নেই। কারণ এই বাচ্চা এটা ফিজিওলজি কন্ডিশন, জন্মের পর এটা হবে, আবার ঠিক হয়ে যাবে। মায়ের বুকের দুধ যখন খাবে ঠিক হয়ে যাবে। পাশাপাশি আমরা তো ভিটামিন ডি দিয়ে রুদ্রে দিতে হবে, সেটা আসলে এখন অনেকে বলতেছিল তোর দরকার নেই, মায়ের বুকের দুধ খাইলে রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। তো ওই জন্য বাচ্চাদের ডাক্তার যদি বলো টেস্ট করে নিয়ে আসেন, টেস্ট করার কোনো প্রয়োজন নাই, অবশ্যই আছে। অডিয়েন্স অবশ্যই নাকি ওষুধ আছে। বাচ্চাদের জন্ডিসের ওষুধটার নামটা লিখে দেন তো, মিস্টার নাম্বারটা কত, তাড়াতাড়ি। বাচ্চাদের জন্ডিস মিস্টার নাম্বারটা লিখে দিবেন। জি স্যার। জি, তো যেটা বলেছিলাম, তো বাচ্চাদের কিন্তু তখন বিলিরুবিন টেস্ট করলে দেখবেন ওখানে 10, 12, 15 চলে আসে, ক্ষেত্র বিশেষে কারো 22 পাওয়া যায়। 5টা ওষুধ আছে, ক্ষেত্র বিশেষে কারো 22 পর্যন্ত উঠে। জি জি, কি আছে, মানে বাচ্চাদের বিলিরুবিন টেস্ট করলে 22 পর্যন্ত উঠতে পারে। কাজে অরিডার মধ্যে কিছু নেই, জন্য টেস্ট করার কোনো ঝামেলা যাওয়ার দরকারই নেই। শরীরটা একদম হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, সমস্ত চোখ টোক মুখ হাত পায়ের তো সব হলুদ হয়ে যাবে। ছোট্ট করে বলবেন আসলে ওই মুহূর্তে কি করণীয় আমাদের? ওই মুহূর্তে হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে মায়ের বুকের দুধটা তার দরকার, শাল দুধ যেটা, এটা কোনো অবস্থাতে অনেকে বলে পায় না, অনেকে ফর্মুলা খাওয়ানো শুরু করে, কোনো প্রয়োজন নাই। মায়ের বুকের দুধ বারবার সার্ভ করালে এটা অটোমেটিক চলে আসবে। কারণ বাচ্চা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার একটা গিফট, যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, তার জন্য অবশ্যই কি রিজিকের ব্যবস্থা না করে পাঠাবেন, রিজিকের ব্যবস্থা করেই পাঠাবেন। কাজে মায়েরা অরিড হওয়ার মতো কিছু নাই, এটা বারবার খাওয়াবেন। তারপর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে বাচ্চাদের মায়েদের দুধ বৃদ্ধি করার জন্য, সেটা দিতে পারেন, তাহলে দুধটা পাবে। এটা বাচ্চার প্রাইমারি অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। এরপরও যদি কারো নরমালি 3 থেকে 4 দিন সর্বোচ্চ সেরে যেতে পারে, যদি না সারে তখন আমরা আমাদের যে রক্তনশীল ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমরা দিতে পারি। কাকে দেব? সেক্ষেত্রে আমরা মাকে দেব। মাকে নয় সাকে, মাকে দেব না মাকে সাকে সাকে নয় মাকে, মানে সাকে নয় মাকে, অর্থাৎ ছানাকে দেওয়া যাবে না, বাচ্চাকে দেওয়া যাবে না, আমরা মাকে দেব। মা খেলে মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চা এটা পাবে। তো ঠিক আছে, আমরা জন্ডিস হওয়ার কথা বললাম। এরপরে দেখেন সবাই কিন্তু জন্ডিস হওয়ার পর বিলিরুবিনটা নিয়ে আসে, কিন্তু এখন ডাক্তাররা যদি কিছু পরীক্ষার কথা আমি বলি, রোগী বলবে আমার তো জন্ডিস, আপনি এগুলো কেন দিলেন? আমি কিছু পরীক্ষা দেব, কারণ কি আমি ব্যাখ্যা করতেছি পরে। সাথে আমি আপনাকে করতে দেব হচ্ছে গিয়ে এইবার দেব আমি এলএফটি। একটু আগে তো অনেক বলে আসছি আমি, ওখানে ছিল অ্যাজমা রেসপিরেটরি ডিপার্টমেন্টের, তো ওখানকার এলএফটি মানে ছিল কিন্তু কি একটু বলেন? অ্যাজমা রেসপিরেটরির মধ্যে এলএফটি ছিল লাঞ্চ ফাংশন টেস্ট বা পিএফটি পালমোনারি ফাংশন টেস্ট। আমি কিন্তু আবার লিখলাম কিন্তু আমি এলএফটি, যেহেতু এখন এখানে জন্ডিসের বিষয়, জন্ডিসের ফাংশনটা হয় টোটাল লিভারের সাথে রিলেটেড, এইজন্য এখানে হচ্ছে কি লিভার ফাংশন টেস্ট।
লিভার ফাংশন টেস্ট। যদিও এলএফটি বললে বিলিরুবিনটা চলে আসে, কিন্তু মূলত 4টা পরীক্ষা আসে। সিরাম বিলিরুবিন, যেহেতু আমি আলাদা করে আগে লিখে ফেলছি, এখানে আমি লিভার বিলিরুবিনটা লিখলাম না, আমি এলএফটির মধ্যে বাকি 3টা লিখলাম। একটা হচ্ছে গিয়ে এসজিপিটি, এসজিওটি, এএলপি অ্যালকালাইন ফসফেট, অথবা এটাকে লেখে অনেকে ডাক্তাররা এএলকে ফসফেট। স্যার একটা সমস্যা আছে। জি স্যার। আগে বললেন যে এলএফটি হলো লাং ফাংশন টেস্ট, জি। আর এখানে বললেন যে লিভার ফাংশন, লিভার ফাংশন টেস্ট। জি। এটা আসলে রোগী বিশেষে, রোগী বিশেষে, ডিপার্টমেন্ট বিশেষে, ডাক্তার বিশেষে এটা চেঞ্জ হবে। ও ডিপার্টমেন্ট বিশেষে। জি। মানে আমি তো আগে বলে দিয়েছি যে যদি রেসপিরেটরি ডিপার্টমেন্ট হয় বা রেসপিরেটরি ডাক্তার যদি হয়, রেসপিরেটরি সম্পর্কিত যদি কোনো পরীক্ষা হয়, সেক্ষেত্রে আমি এলএফটি মানে হচ্ছে কি লাং ফাংশন টেস্ট, অথবা পিএফটি লিখে দেবো, ঝামেলা নেই, পালমোনারি ফাংশন টেস্ট। বাট যখন আমি ওই যে গ্যাস্ট্রোলজি ডাক্তার হবে, যে পেটের ডাক্তার হবে, তখন আমি দেবো এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট। সেক্ষেত্রে আমার পরীক্ষা চলে আসবে সিরাম গ্যাস্ট্রো হলে লিভার ফাংশন টেস্ট, আর রেসপিরেটরি হয়ে নে লাং ফাংশন টেস্ট। একদম চমৎকার। তাহলে টেস্ট করা হলো দুইটা, একটা হলো সিরাম বিলিরুবিন, তারপর হলো কি এলএফটি। এর মধ্যে 3টা চলে আসে, জিপিটি, জিওটি, অ্যালকালাইন ফসফেট। কিন্তু এখানে কিন্তু 4টে কিন্তু আসার কথা। যে এই বিলিরুবিনটাকে আলাদা লিখে ফেলছি, দেখে আর এখানে লিখি নাই। মানে এলএফটি দিলে লিখলে 4টা 4টা চলে আসবে, এলএফটি দিলে 4টা চলে আসবে। যদি শুধু আমি এলএফটি দিয়ে দেই তাহলে 4টে চলে আসবে, বিলিরুবিন, জিপিটি, জিওটি, অ্যালকালাইন ফসফেট। অনেকে শুধু জিপিটি করে, জিওটি করে না, এটা কাছাকাছি তো, এগুলো সব লিভারের সাথে সম্পর্কিত কিন্তু এই পরীক্ষাগুলো। এটা বলেছে লিভার ফাংশন টেস্ট। যদি এগুলোর রেঞ্জে কোনো ঝামেলা থাকে, যেমন সাধারণত এনজিপিটি রেঞ্জটা থাকবে হচ্ছে 7.56 থেকে, স্যার একটু এটা মুছে দিয়ে আপনি এই টেস্টটা। আচ্ছা এটা আমি ঠিক করে লিখে দিচ্ছি আলাদা করে, এটা মুছে কারণ রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। বিলিরুবিন সবাই ক্লিয়ার তো নাকি? জি জি। বিলিরুবিনটা মুছে দিলাম। জিপিটি এটার রেঞ্জ থাকবে ম্যাক্সিমাম 7.56 ইউনিট পার লিটার, ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এটা হচ্ছে নরমাল রেঞ্জ। যদি এর চেয়ে বেশি যদি আসে, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের লিভারটা ঠিকমতো কাজ করতেছে না। এখানে বুঝতে হবে লিভারে কোনো গন্ডগোল হচ্ছে। যদি লিভারে গন্ডগোল হয়, তাহলে রোগী ঠিকমতো খাবার খেতে পারবে না, খাবার হজম হবে না। কারণ খাবার হজম হওয়ার জন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাইল সিক্রেশন হওয়া। এই বাইলটাকে কাজ করানোর জন্য লিভারটা খুব মানে অ্যাক্টিভ ভূমিকা পালন করে। কাজে যদি সেটা না হয়, তাহলে কিন্তু খাবার হজমও হবে না, এবং রোগীর তখন অজীর্ণ অবস্থা চলে আসবে, বমি ভাব চলে আসবে। এবং এটার কিন্তু মূলত এইখানে গন্ডগোল যদি বেশি চলে আসে, তাহলে আলটিমেট ভাবে কিন্তু বিলিরুবিনে ঝামেলা হবে। কারণ এই বিলিরুবিনটা কিন্তু খাবারের সাথে লিভার থেকে নিঃসরণ হওয়ার পরে সেটা মলের সাথে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি লিভারটা ঠিকমতো কাজ না করে, তখন সেটা স্টুলের সাথে বের হবে না। না হয় তখন কি আসবে, ব্লাডের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়বে। তখন আমরা ব্লাড টেস্ট করলে বিলিরুবিনটা কিন্তু বেশি পাই। এসজিপিটি নরমাল বেড়ে থাকবে 7.56 পর্যন্ত মানে নিচে পার লিটার, ইউনিট পার লিটার, প্রতি লিটারের মধ্যে এই রকম থাকবে। যদি এর চেয়ে বেশি চলে আসে, তাহলে এটা ঝামেলা আছে। আচ্ছা। আর একটা হচ্ছে কি এসজিপিটি, এসজিওটি। এটা থাকবে হচ্ছে কি 8.45 ইউনিট পার লিটার পর্যন্ত থাকবে। সাধারণত এখান থেকে এসজিপিটিটাই দেওয়া হয়, এসজিওটিটা খুব কম দেওয়া হয়। আর ক্ষেত্র বিশেষে দেওয়া হয় অ্যালকালাইন ফসফেট, এএলপি যেটা। তো অসুবিধা নেই, এগুলোর জন্য আমাদের ওই রিপোর্টের মধ্যে কিন্তু রেঞ্জ দেওয়া থাকবে, কাজে অডিট হওয়ার মতো কিছু নাই। এখানে এই রেঞ্জগুলো আমাদের মুখস্থ না করলেও চলবে, কিন্তু জাস্ট আমরা পরীক্ষাগুলি দেব। এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেট, অ্যালকালাইন ফসফেট, এগুলো হচ্ছে এলএফটি আর সিরাম বিলিরুবিন আছে। আছে। মানে ওই যে লিভার ফাংশন টেস্ট। জি, কারণ আমি লিভারের কন্ডিশন দেখব যে আসলে রোগীর লিভারটা ঠিকমতো কাজ করতেছে কিনা। যেহেতু টেস্ট তাহলে দুটো দিলেন, তাহলে সিরাম বিলিরুবিন আর হলো
লিভার ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট দিয়ে দিলাম, ডাইরেক্ট লিভার বা ফাংশন দিলে ওই চলে আসবে, সব চলে আসবে। চলে আসবে। এখন যেহেতু এটা লিভারের সমস্যা, এই ক্ষেত্রে আমরা কি করব, যেটা কমন এখন পরীক্ষা HbSAg, এই পরীক্ষাটা এখন দেব। হ্যাঁ, হ্যাঁ। অনেকে বলে জন্ডিস মানে এই পরীক্ষা, এটা জন্ডিস পরীক্ষা না, এটা হচ্ছে গিয়ে হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা। এই ভাইরাসটা যদি, এটা একটা মরণঘাতী ব্যাধি, যদি এটা কারোর সাথে অ্যাক্টিভ থাকে, এটা বংশগত হতে পারে, তখন এটা কি করে সরাসরি লিভারটাকে ড্যামেজ করে ফেলে, যেটা মানে কমপ্লিকেশন হচ্ছে কি লিভার সিরোসিস। আর লিভার সিরোসিস মানে মৃত্যু। এই জন্য এই পরীক্ষাটা অবশ্যই করে দেখতে হবে যে এটা তার শরীরে অ্যাক্টিভ আছে কিনা। যদি এটা পজিটিভ থাকে তাহলে এটার জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে, যদি নেগেটিভ থাকে তাহলে রোগের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, যেটা সরকারি নিয়ম অনুযায়ী। তারপর আমাদের ওষুধ আছে, আমরা আমাদের ওষুধ দেবো নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তো এই পরীক্ষাটা আমরা করে নেব। সাথে অনেক ডাক্তার আবার আরো এই মোটামুটি এই হেপাটাইটিসের সাধারণত 5টা আছে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, এই 5টা। তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। বাকিগুলি অটোমেটিক হয়, অটোমেটিক্যালি চলে যায়। এই বি এর জন্য, সি এর জন্য হচ্ছে কি ট্রিটমেন্ট বেশি জরুরি এবং টিকাটা জরুরি। তবে বিটা এখন কিন্তু মহামারী আকারে আছে, এজন্য সাথে আমরা দিতে পারি NTHCV। এই দুইটা ভাইরাস পরীক্ষা আমরা করে নেব। NTHCV, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এই দুইটা পরীক্ষা আমরা করে দেব। পাশাপাশি আমরা একটা পরীক্ষা দেব USG অফ, একটা আল্ট্রাসাউন্ড দিয়ে দেব টোটাল লিভারের কন্ডিশনটা জানার জন্য, HBS, যেটাকে আমরা বলি হেপাটোবিলিয়ারি সিস্টেম। এই হচ্ছে আমাদের জন্ডিসের মূলত পরীক্ষাগুলো। শুধু একটা বিলিরুবিন দিলে কিন্তু জন্ডিস পরীক্ষা আসবে না। স্যার একটা কথা আছে, কথাটা হলো আজকে যত টেস্ট ধরে দিলেন, এই টেস্টে আমার যা নামবে এর চেয়ে বেশি যদি এই মুহূর্তে আরো ধরে দেন, তাহলে আমার এই চিকিৎসা দেওয়া সম্ভব না। আমার ডাক্তারে আমার এই রোগীর চিকিৎসা বাদ হয়ে যাবে। অতএব আজকে যে 5টা লিখছেন, মাথা ব্যথা যা লিখলেন, অশ্বতে যা দিলেন, হাঁপানিতে, জন্ডিতে, আমার নাকে পলিপে, এই কটার টাকা গুছিয়ে নেই, টেস্টের রিপোর্টের টাকাটা গুছাই, তারপরে আপনি আবার আরেকদিন এসে কিছু লিখেন। এইভাবে যদি সব দেন তার উপায় নাই। তো দয়া করে আপনি আজকে রাতটা আমি হজম করি, কালকে আবার দেন। জি, আগে আগে বল, কোনো অসুবিধা নেই। তাহলে একবারে সব টেস্ট করতে টাকাও তো লাগবে। কি অডিয়েন্স আপনারা কি বলেন? এই যে এত কালকে চাই, আচ্ছা আবার তো রোগীর চিকিৎসা দেরি হয়ে যাবে, তাহলে আগামী দিনে চাই। অডিয়েন্স আজকের এই ক্লাস কেমন লাগলো? রাত অনেক হয়ে যাচ্ছে, রোগীরা বসে আছে, বাসা অনেক দূরে, বাসা অনেক দূরে, রোগীরা বসে আছে, আর দেরি করা যাচ্ছে না। আজকের ক্লাস কেমন লাগলো? আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তবে আপনাদের কেমন লেগেছে দ্রুত লিখে জানান। যদি এই ক্লাসটি আপনাদের কাজে লাগে এমন মনে করেন, তাহলে এক্ষুনি শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেন, যাতে অন্যরা দেখতে পারে। স্যার আপনার কেমন আজকে এই যে ক্লাস দিলেন আমাদেরকে, আপনার একটু অনুভূতি বলেন। আসলে এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য না, ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজে কিছু শেখা। কারণ আমরা দেখা যাচ্ছে যে এই যে টার্মগুলি বললাম, এখানে আসলে নতুনত্ব তেমন কিছু নাই, কিন্তু এই টার্মগুলো আমরা আসলে ভুলে যাই বা আমরা আসলে অনেক সময় চিন্তা করি না। তো এটা জাস্ট একটু স্মরণ করে দেওয়া। তো আপনাদেরকে স্মরণ করতে মানে যখন গেলাম, তখন দেখা যাচ্ছে আমার কিন্তু এটা পুরোপুরি ঝালাই হয়ে গেল। তো এই জন্য আসলে নিজের কিন্তু খুব ভালো লাগে। আর যখন আপনাদের সাথে যখন ক্লাস করাই, এখানে 10,000 পার্টিসিপেট করে, তো অবশ্যই এটা খুবই একটা ভালো একটা অনুভূতি যে না ঠিক আছে, আমার মাধ্যমে কাউকে শিখতে পারতেছি, আমি কাউকে শিখাতে পারতেছি এবং নিজে কিন্তু শিখতেছি। সবচেয়ে বড় কথা, আমি নিজে শিখতেছি এবং সাথে সাথে আপনাদেরকে শেখানো, যেটা আমি জানি। কারণ একটা জিনিস হচ্ছে, জ্ঞান যত দেওয়া যায় তত বেশি কিন্তু পারে। আমি যখন আপনাদেরকে শিখাবো বা শেখানোর উদ্দেশ্যে দাঁড়াবো, তখন আমি নিজে কিন্তু বেশি শিখবো, আমার নলেজ কিন্তু ডেভেলপ হচ্ছে। আপনারা সবসময় মাথায় রাখবেন যে আজকে আমি যেটা শিখলাম সেটা আমি অবশ্যই কালকে আরো জনকে শিখাবো। এভাবে কিন্তু যারা জিনিসটা পাকাপোক্ত ভাবে হবে।
আর যেটা বারবার আমি স্মরণ করে দিচ্ছি যে ইনভেস্টিগেশন জানার কিন্তু উদ্দেশ্য মূলত একটা রোগী নিয়ে আসবে রিপোর্ট তা কিন্তু না, আমাদেরও দেওয়ার একটা প্র্যাকটিস করতে হবে, একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। দেখা যাবে কি আমরা এটা দিচ্ছি না তার মানে অনেকে ভাবে যে আমরা ডাক্তার আমি বুঝি না, কিন্তু এটা কিন্তু আপনার লাগবে। বারবার বলেছি রোগীর প্রগনোসিস জানার জন্য কিন্তু ইনভেস্টিগেশন জরুরি, ট্রিটমেন্টের জন্য জরুরি না। ট্রিটমেন্ট আমরা আমাদের নিয়মে দেবো, আমরা আমাদের লক্ষণ অনুযায়ী আমরা দেবো, কিন্তু রোগীর প্রগনোসিসটা পরবর্তীতে কি হবে, কোন দিকে যাচ্ছে সেটা ফলো আপ করার জন্য আমাদের এই টেস্টগুলি অবশ্যই এটা মানে কি বলে দেওয়ার একটা হ্যাবিট এবং সেটা রিসিভ করার একটা হ্যাবিট থাকতে হবে। অডিয়েন্স যারা লিখতেছেন ক্লাসটি খুব সুন্দর, ভালো, অভূতপূর্ব যা লিখতেছেন, এই লেখা দিয়ে বোঝাচ্ছেন যিনি এই মুহূর্তে ক্লাস দিচ্ছেন উনি ভালো প্যাথোলজি জানেন, নিঃসন্দেহে উনি ভালো প্যাথোলজি জানেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা যখন কোনো সেমিনারে যাই, সেমিনার শেষে বের হওয়ার সময় বলি আজকে যে বক্তা ছিলেন এই বক্তার কোনো তুলনা নেই। উনি যে কি আলোচনা করলেন, উনি যে কত ভালো ম্যাথমেটিকা জানেন, কত ভালো রেপার্টরি জানেন, কত ভালো রোগীলিপি জানেন, কত যে রোগ জানেন, ওনার মতো আর দ্বিতীয় জন আর দেখি নাই। পাশ থেকে আরেকজন জিজ্ঞাসা করে ভাই ওনার নাম জানি কি, নাম তো মোটামুটি বলা গেল, উনি জানি আজকে কি মেডিসিনটা পড়াইলো, ওষুধটা জানি কি। উনি যিনি বক্তা উনি ভালো ওষুধ জানেন, ভালো ওষুধ জানেন নিঃসন্দেহে, উনি অনেক ওষুধ জানেন, ভালোভাবে জানেন। কিন্তু আমরা যারা আলোচনা শুনলাম বের হয়ে শুধু বললাম এই বক্তা আল্লাহ আল্লাহ কি যে ওষুধ জানে গো বাবা, কত যে ভালো ডাক্তার, নাম্বার 1, আজকে প্রথম দেখলাম এত বড় ডাক্তার। কিন্তু বললো যে আরেকজন বললো কি জানি ওষুধটা বলেলো, ওষুধটার নাম জানি কি কোফ্রাম, কি জানি কোফ্রাম ম্যাটনার্স। উনি বড় ডাক্তার, আপনার কি লাভ? উনি বড় ডাক্তার হওয়াতে আপনার কোনো লাভ নেই। যদি আপনি সেই কোফ্রাম ম্যাটের 2 খান কথা বা 3 খান কথা লিখে রাখতে পারতেন, যদি মনে রাখতে পারতেন সেটি কাজে লাগতো। উনি বড় ডাক্তার, আপনার কোনো লাভ লস নেই। আজকে যে ক্লাস হচ্ছে, যিনি ক্লাসটা নিচ্ছেন আব্দুর রহমান সজীব, উনি ভালো প্যাথোলজি জানেন, আলহামদুলিল্লাহ উনি অনেক জানেন প্যাথোলজি, কিন্তু এতে আপনার আমার কোনো লাভ নেই। এই যে আমি কিন্তু লিখে রাখছি উনি কি বলছেন, এই 5টা রোগের জন্য, মাথা ব্যথার জন্য কি টেস্ট দিতে হবে, অশ্বের জন্য কি দিতে হবে, হাঁপানির জন্য, জন্ডিসের জন্য, নাকের পলিপের জন্য কি টেস্ট দিতে হবে, উনি কি টেস্ট লিখতে হবে, কি স্বাভাবিক কি অস্বাভাবিক নরমাল ভ্যালু সব উনি বলেছেন, কেন করতে হবে তাও বলেছেন। আমরা চেষ্টা করব ধাপে ধাপে আমাদের কমন যে রোগগুলি আছে এগুলা নিয়ে এরকম করে নেওয়ার জন্য, যাতে করে কোন রোগী যখন আমাদের কাছে রিপোর্ট নিয়ে আসবে সেই রিপোর্টটি যেন আমরা বুঝতে পারি এবং প্রয়োজন বোধে আমরা রিপোর্ট লিখতে পারি, কি টেস্ট করবে যেন আমরা লিখতে পারি। বিপদ আমাদের পদে পদে, রোগীরা এখন নিত্যদিন হাতে ফাইল নিয়ে চলে আসে যে ডাক্তারবাবু দেখেন আমার সমস্যা কি, আমার ট্রিটমেন্ট দেন, আমার এই ফাইল দেখে ওষুধ দেন। এই ফাইল দেখে রোগীর রোগটা তো বলতে হবে, তার জন্য আমাদের দরকার ওষুধ নির্বাচনের কোনো কাজে আপনি লাগাইেন না, কিন্তু রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও আপনার এই টেস্টগুলি লাগবে। আমরা ধাপে ধাপে চেষ্টা করব এভাবে টেস্ট চালিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার আগামী দিন রাত 9টায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।